গলার স্বরটা আমার। ভোর রাতে মসজিদ থেকে ভেসে আসছে আজানের শব্দ। এমন একটা কণ্ঠস্বর, যে কণ্ঠস্বরটা শুনে মানুষের মনে হয় না কে দিচ্ছে এই আজান। কেনই বা এই কণ্ঠস্বরটা মানুষের আত্মাকে পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। শুনতে হলে টিউন করে থাকুন ভয়.net। ওয়েলকাম ব্যাক ডিয়ার লিসনার্স, আপনারা আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রেইন বলছি ভয়.net ইউটিউব চ্যানেল থেকে। আমাদের 111তম এপিসোডে আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। এবং একটু আগে আমি যে ঘটনাটার ফিচারিং করলাম আপনাদের সামনে, এই ঘটনাটা আপনারা একটু পরেই শুনতে পারবেন। এবং শুরুতেই আমি বলতেছি আপনাদেরকে, এখন পর্যন্ত যদি চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন, দেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকন হিট করবেন, বিকজ ইফ ইউ ডোন্ট হিট দ্য বেল আইকন ইউ ওয়ন্ট রিসিভ এনি আপডেট। সো আপডেট পাওয়ার জন্য আপনাকে বেল আইকন অবশ্যই হিট করতে হবে। এবং আপনি যদি চান আমাদেরকে ঘটনা পাঠাবেন, তাহলে আমাদেরকে ঘটনা পাঠানোর ঠিকানা void.net@gmail.com, যার স্পেলিং BHOYDOTNED@gmail.com। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/BHOYDOTNED। এখন আমি আর কথা বাড়াবো না, চলে যাব আমাদের প্রথম ঘটনা আজকের এপিসোডে। শুরুতেই একটা ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার আছে আমার, সেটা হচ্ছে যে আমরা এর যাবৎকাল পর্যন্ত আপনাদেরকে প্রতি এপিসোডে একটি করে ঘটনা শুনিয়েছি, কিন্তু আমরা এই গতানুগতিক নিয়ম থেকে বের হয়ে আসলাম আজকে থেকেই। আমরা এখন থেকে আমাদের প্রতিটা এপিসোডে বেশ কয়েকটি ঘটনা ফিচার করব আপনাদেরই পাঠানো। তো চলুন শুনে আসি প্রথম ঘটনাটি। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রেইন ভাই এবং ভয়.net-এর সকল শ্রোতাবৃন্দ। আমার নাম সাকিব আহমেদ, লিখছি ময়মনসিংহের মাসকান্দা থেকে। আমি পেশায় একজন অডিও এডিটর, তাই সাউন্ডের অদ্ভুত সব কারসাজি নেই আমার কাছে। কিন্তু আজ যে ঘটনাটা আমি শেয়ার করব, সেটা আমার সাথে সাউন্ডের কোনো সম্পর্ক নেই। আছে এমন এক ভয়াবহ নীরবতায় যা আমি কোনোদিনও ভুলতে পারবো না। ঘটনাটি আমি শুনেছি আমার এক দুঃসম্পর্কের খালার কাছ থেকে। ওনার নাম সালেহা। উনি ঢাকার বিভিন্ন হাই প্রোফাইল অ্যাপার্টমেন্টে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করতেন। গত ঈদে যখন উনি আমাদের বাসায় বেড়াতে আসেন, তখন কথায় কথায় ঢাকার ফ্ল্যাট বাড়ির অদ্ভুত সব কাণ্ড কারখানার কথা উঠলে তিনি এই ঘটনাটি আমাকে বলেন। ওনার অভিজ্ঞতা থেকে বলা যায়, যা ওনার চোখের সামনে ঘটতে দেখেছেন এই ঘটনাটি আমি সালেহার খালার ভাষাতেই বলছি এবং আমার অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করছি। বলছেন, সালেহা খালা, বাবা, তোমরা তো এই যুগের পোলাপাইন, জিন ভূতে বিশ্বাস করবা না, কিন্তু আমি যা দেখছি তারপর থেকে আয়না নিজের চেহারা দেখতেও আবার যেন বুকটা কাঁপে উঠে। এটা ধরেন প্রায় 2-3 বছর আগের ঘটনা। আমি মিরপুরে DOHS এর এক নতুন বিল্ডিং এ কাজ করতাম। ঝকঝকা তকতকা একটা ফ্ল্যাট, মাত্র নতুন এক দম্পতি উঠছে। না বইতেছে রহিম আর নীলা আপা, খুবই ভদ্র আর হাসি খুশি। রহিম ভাই মনে হয় ব্যাংকে কাজ করতো, আর নীলা আপা হাউস ওয়াইফে আসিল। ঘর সাজাতে খুব পছন্দ করত। এরপরের ঘটনা সাকিব আহমেদ লিখেছেন ওনারই খালার ভাষায়। আমি ওনাদের বাসায় কাজ নিয়েছিলাম, মাসখানেক হয়েছে। একদিন ডুপ্লেক্স ফ্ল্যাটটার উপরের তলায় বেডরুম পরিষ্কার করার সময় দেয়ালের এক কোণে ওয়ালপেপারের নিচে একটা অদ্ভুত জায়গা দেখতে পাই। ওয়ালপেপারটা একটু আলগা ছিল। আমি ঝাড়ু দিতেই খুব কেমন যেন একটা অস্বস্তি লাগলো। দেখি ইটের ভেতরে ছোট্ট একটা গর্ত, যেন কেউ কিছু লুকিয়ে রেখেছে। আমি তো ভয় পেয়েছিলাম, ভাবছিলাম সাপ খুব কিনা। এরপর নীলাপাকে ডাক দিলাম। আপু তো খুবই সাহসী। উনি একটা লাঠি নিয়ে খোঁচা দিতেই ভেতর থেকে একটা ভারী জিনিস পড়ে গেল, একটা পিতলের সুরমাদানি। বাবা, কি যে তার নকশা! পুরাতন দিনের কারুকাজ করা, ভারী, আর উপরে একটা ময়ূরের মতো নকশা, কিন্তু ময়লা হয়ে কালচে মরিচে ধরে গেছে। নীলাপা ওটা থেকে বেশ খুশি।
উনি ভাবলেন পুরাতন বাড়ির কোনো জিনিস হয়তো বা হবে, হয়তো আগের মালিক ফেলে গেছে। উনি ওই দিন নিচে ঘষে মেজে ওটাকে চকচকা করে ফেললেন, এরপর ওনার সাজগুজির টেবিলে রেখে দিলেন। প্রথম ঘটনাটা ঘটল তার ঠিক 3 দিন পরে। আমি সকালে ঘর ঝাড় দিতে গিয়েছি, দেখি সুরমাদারিটা ড্রেসিং টেবিলে নেই। আমি ভাবলাম আপা হয়তো বা সরিয়ে রেখেছেন, কিন্তু বাথরুম ধুতে গিয়ে দেখি ওটা বেসিনের কোনায় পড়ে আছে। সব থেকে তাজ্জব ব্যাপার, ওটা ঢাকনাটা ছিল খোলা, আর যে কাঠিটা দিয়ে সুরমাদারিটা দেয় সেটা আধা আধি বাহিরে বয়ে আছে। দেখে মনে হচ্ছিল কেউ ওটা মাত্রই ব্যবহার করেছে। আমি আপাকে জিজ্ঞেস করলাম, আপা তো অবাক। উনি বললেন ওটা উনি ধরেন নাই, আর রহিম ভাইকে ওই সমস্ত জিনিস পছন্দই করতেন না। আমরা ভাবলাম হয়তো রাতের বেলা আপা ঘুমের করে ওটা ওখানে রেখেছেন। উনি মাঝে মাঝে স্লিপ ওয়াকিং করতেন বলে শুনেছিলাম, কিন্তু পরের দিন বাবা যা দেখলাম, ওই দিন আপা ওটা পরিষ্কার করে আবার জোয়ারে ভরে রাখলেন আমার সামনে। পরদিন সকালে আমি যখন কাজে আসলাম, দেখি সুরমাদারিটা ঠিক ড্রেসিং টেবিলের মাঝখানে রাখা, আর এবার ওটার চারপাশে শুকনা সুরমার গুঁড়া পড়ে আছে। আমার বুকটা ধরাস করে উঠল। রহিম ভাই এবার কিছুটা সিরিয়াস হতেন। উনি এটা নিয়ে বাসার নিচের ডাস্টবিনে ফেলে আসলেন, বললেন, শালার ফালতু একটা জিনিসের জন্য এত টেনশন কেন করব? কিন্তু ওই দিন রাতেই ঘটল আসল ঘটনা। রহিম ভাই এবং নীলা আপা রাতে খেতে বসেছেন। আমি তখন রান্নাঘরে গোছগাছ করছি। হঠাৎ ওপরের তলা থেকে ধরাম করে একটা আওয়াজ আসলো, যেন ভারী কিছু একটা আছড়ে পড়ল। রহিম ভাই দৌড়ে উপরে গেল, আমিও পেছন পেছন গেলাম। গিয়ে দেখি ড্রেসিং টেবিলের উপরে টেবিলের বড় আয়নাটা সেটা ঝনঝন করে ভেঙে পড়ে আছে, আর ঠিক কাচের টুকরোগুলোর মাঝখানে খাড়া অবস্থায় দাঁড়িয়ে আছে সুরমাদারিটা। একটুও দোল খায় নাই, একটুও ভাঙেনি, বরং চকচক করছে। নীলা আপার অবস্থা প্রায় অজ্ঞান হবার মতো। ওনার চোখ দুটো কেমন সাদা হয়ে গেল। রহিম ভাই আমাকে ধমক দিয়ে বলল, খালা আপনারা বলছি এটা আনবেন না, আপনি কেন আনছেন এটা? আমি কিছু বুঝলাম না। পরে দেখি উনি আমাকে না নীলা আপাকে বলতেছে। নীলা আপা মানে কি বলবো, উনি যেন ঘরের মধ্যে হেঁটে গেলেন, ওই বানা কাচের উপর দিয়ে হেঁটে গেলেন। এক ফোঁটা রক্তও বের হলো না। উনি সুরমাদারিটা তুলে নিলেন ওনার নিজের হাতে। আমার দেখি মনে হলো ওই ঘরটার তাপমাত্রা এক ধাক্কায় কমে গেল। আমার দাঁতের দাঁত বাড়ি খাচ্ছিল। রহিম ভাই আমাকে বলল, খালা আপনি আজকে বাড়ি যান, কাল আসতে হবে না। আমি এক দৌড়ে বাড়ি থেকে বের হয়ে এলাম। 2 দিন আমি সেখানে যাইনি। 3 দিন রহিম ভাই নিজে আমাকে ফোন দিলেন, কান্নাকাটি করলেন, খালা আপনি কোথায়, নীলাতে পাসান, ও খুব উইয়ার্ড আচরণ করতেছে। আমি আর কি করি, পেটের দায় আমি গেলাম। সাথে সাথে পরিচিত একজন মুরব্বীকে নিয়ে গেলাম সাথে। ওনার নাম রহমান চাচা। উনি মসজিদে আজান দেন, খুব ভালো মানুষ। ভাবলাম দোয়া কালাম পড়ে যদি কিছু হয়। বাসায় যখন ঢুকলাম, বাবা সে এক অবস্থা। সারা বাড়িটা জুড়ে একটা বোটকা গন্ধ, পচা মাংস আর ভেজা মাটির মেশানো একটা গন্ধ। নীলা আপা বসার ঘরের সোফায় বসে একদম চুপ। ওনার চোখ থেকে আল্লাহ দেখলাম, ওনার চোখ দুটো সুরমায় আঁকা, এত কাদো এত গভীর, মনে হচ্ছিল চোখের জায়গায় দুটো গর্ত। রহমান চাচা ওনাকে দেখে থমকে গেলেন। উনি বিসমিল্লাহ পড়ে ঢুকতে যাবেন, এমন সময় নীলা আপা একদম ঠান্ডা এবং ভারী গলায় কথা বললেন। ওনার নিজের গলা নয়, যারা 10-12 জন লোক একটা গলায় কথা বলছে। ঢুকবি না, এটা আমার ঘর। বিশ্বাস করেন রিং ভাই, ওই এক কথায় আবার কলিজা শুকিয়ে গেল। রহমত চাচা সাহস করে সামনে গেলেন, উনি সোড়া পড়লেন। এরপর যা হলো সেটা বলার মতো না। নীলা আপা মানে ওই জিনিসটা এক ঝটকায় খাড়া হয়ে দাঁড়িয়ে পড়ল।
ওনার শরীরটা একটা অদ্ভুত ভঙ্গিটা মুচড়ে লাগলো। উনি সোফা থেকে প্রায় 5 ফুট দূরে লাফ দিয়ে দেয়ালে উঠে গেলেন। টিকটিকির মতো 4 হাত পায়ে দেয়ালে হাঁটতে লাগলেন। ওনার মুখ দিয়ে গ্যাস বের হচ্ছিল কালো রঙের। রহিম ভাই এক কোনায় বসে কাঁপছিল। রহমত চাচা দোয়া পড়তে থামলেন না। উনি ওনার হাতে একটা তসবি ধরে রাখলেন। ওটা নীলাপার দিকে জোরে ছড়ে মারলেন। তসবিটা নীলাপার গায়ে লাগার পরে মাঝপথে মনে হয় উনি জমে গেলেন। এরপর ওই ছাইটা সম্পূর্ণ পুড়ে কেমন যেন চোখের সামনে ছাই হয়ে গেল। নীলাপ হাসা শুরু করলো। হাসি না, ওটা কেমন এক অমানবিক ঘর ঘর শব্দ। উনি দেয়াল থেকে নেমে আসলেন। উনি হাউজে সোজা রুমের দিকে চলে গেলেন। আমরা ভাবলাম উনি হয়তো বা চলেই গেছেন বাহিরে। রহমত চাচা রহিম ভাইকে বললেন একদম চুপ থাকতে। এমন সময় নীলাপ ওয়াশরুম থেকে বের হলেন। ওনার হাতে সেই সুরমাদানি, আর ওনার সম্পূর্ণ মুখ, চোখ, নাক, কান সবই সুরমার কালি দিয়ে আঁকা। মনে হচ্ছিল উনি অন্য একটা চেহারার মুখোশ পরে আছেন। উনি সুরমাদারিটা রহিম ভাইয়ের দিকে এগিয়ে দিলেন এবং ঠান্ডা গলায় বললেন, তোমার খুব শখ ছিল না? নাও, আমাকে সাজাও। রহিম ভাই ভয়ে কাঁপতে কাঁপতে বলল, নীলা ফিরে আসো, আমাকে মাফ করে দাও। বাবা এরপরে সেই জিনিসটা কইল, রহিম আমাকে বাঁচাও, ও আমাকে আয়নায় বন্ধ করে ফেলেছে। আমরা কিচ্ছু বুঝলাম না। রহিম ভাই বলল, মানে কি বলছো? আয়নায় তাকাও, ওই শব্দ তার পৈশাচিক গলায় হাসছে, আমাকে দেখে হাসছে। পরক্ষণেই নীলাপার ভয়েসটা চেঞ্জ হয়ে গেল, দেখ তোর বউকে। রহিম ভাই, রহমত চাচা আর আমরা 3 জন বেডরুমের ড্রেসিং টেবিলের দিকে তাকালাম। আয়নাটা তো ভেঙে গেল, কিন্তু এখন ওটা একদম ঠিক ঝাপঝাপ করছে। আর আয়নার ভেতরে রহিম ভাই, আয়নার ভেতরে নীলাপা দাঁড়িয়ে। শোন নীলাপা, উনি আয়নার কাচের উপরে 2 হাত দিয়ে পাড়ি মারছিলেন। ওনার মুখ খোলা, উনি চিৎকার করছিলেন, কিন্তু এক ফোঁটা আওয়াজও বের হচ্ছিল না। উনি আয়নার ভেতরে আটকা। রহিম ভাই নীলাপারে জোরে চিৎকার দিয়ে আয়নার দিকে দৌড় দিলেন। আর নীলাপা মানে এই সপ্তাহটা আমাদের সামনেই দাঁড়িয়েছিল। সে ওই পিতলের সুরমাদানিটা দিয়ে নিজের গলায় জোর একটা পোজ দিল। সাথে সাথে রহিম ভাই আয়নার সাথে বাড়ি খাওয়ার আগে ওনার আয়নার সামনে শরীরটা জমে গেল। ওনার চোখ, নাক, মুখ দিয়ে গল গল করে রক্ত পড়ছিল। মনে হচ্ছিল উনি শরীরের সব পানি 1 সেকেন্ডে শুষে নিয়েছেন। উনি একটা স্বপ্ন মরার মতো মেঝেতে ধপ করে পড়ে গেলেন। রহমত চাচা, আমি ওই দৃশ্য দেখে কি বলবো, আমাদের কোনো হুঁশই ছিল না। আমরা এক দৌড়ে সিঁড়ি ভাঙা শুরু করলাম। আমার শুধু মনে আছে সিঁড়ি দিয়ে নামার সময় আমি স্পষ্ট শুনতে পেলাম উপর থেকে নীলাপার কণ্ঠে ওই সপ্তাহে কিছু একটা বলছে, খুব মিষ্টি সুরে গান গাইছিল। পরে শুনলাম পুলিশ ওই বাসায় থাকা রহিম ভাইয়ের শুকনো লাশ উদ্ধার করেছে, আর নীলাপার কোনো খোঁজ পাওয়া যায়নি। সেই সুরমাদানিটা নিয়ে নীলাপা কোথায় যেন উদাও হয়ে গেলেন। আর রহমত চাচা, উনি এই ঘটনার পরে কেমন যেন একটা ট্রমায় চলে গিয়েছিলেন, বেশি দিন বাঁচেননি। ওনার শুধু একটাই কথা ছিল, ওটা চিন ছিল না, ওটা ছিল ছায়া, আয়নার ভেতরের ছায়া, যে আসলে হতে চাইছিল কোনো মানুষের আকৃতি নিয়ে আমাদের সাথে থাকতে। এই ঘটনার পর আমি আর ওই এলাকায় কাজ করিনি। এখন আমি আয়নায় তাকালে নিজের চেহারার পেছনে কিছু একটা খুঁজি। ভয় লাগে বাবা, খুব ভয় লাগে। যদি কোনোদিন দেখি আমার প্রতিবিম্বটা আমার দিকে তাকিয়ে হাসছে, কি করব জানি না। এই বলে সাদেহা খালা ওনার ঘটনা শেষ করলেন। রেন ভাই, খালার কথাগুলো শুনে আমার গলা শুকিয়ে গেল। উনি চলে যাওয়ার পর সেদিন রাতে আমার রুমের আয়নাটা তোয়ালেতেই থেকে রেখেছিলাম। খালা একটা কথা বারবার বলছিলেন, ওই সুরমাদারিটা কোনো অভিশপ্ত বস্তু ছিল না, ওটা ছিল দরজা খোলার চাবি। আর নীলাপা ভুল সময় ভুল দরজাটি করে ফেলেছিলেন। যাই হোক, আজ আর নয়। আমি সাকিব আহমেদ, ময়মনসিংহ থেকে লিখছি। আসসালামু আলাইকুম, ভয়.net।
ধন্যবাদ সাকিব আহমেদ এবং ওয়ালাইকুম আসসালাম। আশা করি আপনি ভালো থাকবেন সবসময়। আমি আপনাদেরকে একটা কথা বলবো, যারাই আমাদেরকে ইমেল পাঠান প্লিজ ইমেলগুলো একটু শুদ্ধ ভাষায় লেখার চেষ্টা করবেন, বিকজ এই মেলটা সম্পূর্ণরূপে লেখা ছিল আঞ্চলিক ভাষায় এবং ময়মনসিংহের আঞ্চলিক ভাষায়। আই গেট দ্যাট, বাট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা একটু নর্মাল টোনে ঘটনাগুলো লিখে পাঠাবেন। থ্যাংকস अगेन সাকিব আহমেদ, আপনাকে ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। চলুন শুনে আসা যাক। ওয়েলকাম ব্যাক। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। আমরা কথা না বাড়িয়ে চলে যাব আমাদের পরবর্তী ইমেইলে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে যে ঘটনাটা বলবো সেটি হলো আমার বড় নানার, মানে আমার নানির বাবার ঘটনা। ঘটনাগুলো আমি শুনেছিলাম আমার নানির কাছ থেকে। আমার নানির বাড়ি হলো নোয়াখালী বেগমগঞ্জ জেলায়। আমার নানির বাবার এলাকায় সবাই বড় হুজুর বলে ডাকতেন, কারণ তিনি ছিলেন একজন কবিরাজ। তিনি কবিরাজি বিদ্যাও জানতেন, আবার তিনি একটি মসজিদে ইমামতি করতেন। এই কবিরাজের জন্য তার সাথে কিছু ভালো জিনও ছিল এবং তার কিছু খারাপ জিনও তার ক্ষতি করার জন্য চেষ্টা করতো সবসময় সুযোগ পেলে। এমনই একদিন আমার নানা গ্রামের একজন লোক ডেকে নিয়ে যায় তার মেয়েকে দেখানোর জন্য। লোকটির নাম হলো রফিক মিয়া। লোকটি বলে তার মেয়ে নাকি কিছুদিন যাবৎ নাকি সবার সাথে খারাপ আচরণ করছে, গালাগালি করছে বিশ্রী ভাষা এবং মাঝে মধ্যে হাসাহাসি করছে মেয়েটি। আমার নানা রফিক মিয়ার বাড়িতে গেলেন। রফিক মিয়ার বাড়িতে গিয়ে আমার নানা যখন রফিক মিয়ার বাড়ির বাড়ির মধ্যে কাছাকাছি গেলেন, তখনই আমার নানা বুঝতে পারেন যে রফিক মিয়ার বাড়িতে বদজিনের চলাফেরা আছে। নানা যখনই রফিক মিয়ার বাড়ির ভিতরে প্রবেশ করলেন, রফিক মিয়ার মেয়ে আমার নানাকে দেখে বিশ্রী ভাষা গালাগালি করতে লাগলো, হাসাহাসি করতে লাগলো এবং বলতে লাগলো কিরে হুজুর, তুই এখানে কেন? যা, চলে যা। মেয়েটির কথা শুনে আমার নানা বুঝতে পারলো যে মেয়েটিকে কোনো এক বদজিনে আসর করেছিল এবং মেয়েটির কথা শুনে তারপরে নানা মেয়েটির কথা শুনে তার হাত ধরে নানা অনেক ধরনের সূরা পড়তে থাকে এবং নানার হাতের একটি লাঠি ছিল, ওটা দিয়ে নানা মেয়েটির গায়ে আঘাত করে এবং জিজ্ঞেস করে এই মেয়ের উপর কেন ভর করলি, এই মেয়েকে কষ্ট দিচ্ছিস কেন? কিন্তু জিন কিছুতেই বলছে না। নানা আবারও নানা রকমের দোয়া কালাম পড়ে ফু দেয় এবং লাঠি দিয়ে আঘাত দেয়। তখন জিনটি বলে যে কিছুদিন আগে মেয়েটি মাগরিবের সময় রাস্তা দিয়ে যাচ্ছিল এবং মেয়েটির হাতে একটি লাঠি ছিল। সে লাঠিটি আশেপাশে জোরে জোরে ঘুরিয়ে যাচ্ছিল এবং ঘোরানোর সময় লাঠিটি আমার গায়ে লাগে। এই জন্য আমি তার উপর আসর করেছি। আমি এর ক্ষতি না করে কিছুতেই ছাড়বো না। তুই চলে যা হুজুর, তুই চলে যা, না হয় তোকেও ছাড়বো না। জিনের কথা শুনে আমার নানা তাকে বলে যে মেয়েটি তো অবুঝ, মেয়েটি তো এখনো ছোট, মেয়েটি তোমাকে দেখেনি, দেখলে তো তোমার গায়ে আঘাত করতো না, বা তুমি যে ওখানে আছো মেয়েটি জানতোও না। কিন্তু মেয়েটি কিছুতেই রাজি হচ্ছে না জিনটি কিছুতেই রাজি হচ্ছে না মেয়েটিকে ছাড়ার জন্য। শেষ পর্যন্ত আমার নানা জিনকে বন্দি করার কথা বলে বা বন্দি করে মেরে ফেলার ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। কিন্তু জিন যাবার আগে আমার নানাকে হুমকি দিয়ে বলে যে আমার নানার ক্ষতি করবে সুযোগ পেলেই। এবং কিছুদিন পরে আমার নানা গভীর রাতে একজনের বাড়ি থেকে একটি দাওয়াত খেয়ে বাসায় ফিরতেছিলেন। তখন তিনি হঠাৎ করে দেখলেন যে একটি পাগল তার রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। আর পাগলটি এমনভাবে দাঁড়িয়েছে যে নানা ডান পাশ দিয়েও যেতে পারছে না, বাম পাশ দিয়েও যেতে পারছে না। পাগলটি বারবার তার পথের মাঝখানে চলে আসতেছে। তখন আমার নানা পাগলটিকে বারবার বললো যে রাস্তা ছেড়ে দিতে, কিন্তু পাগলটি কোনো মতে রাস্তা ছাড়তে রাজি নেই। তারপরে আমার নানার হাতে যে লাঠিটি ছিল ওই লাঠি দিয়ে নানা ওই পাগলটির গায়ে আঘাত করলো।
আঘাত করার সাথে সাথে পাগলটি অনেক দূরে গিয়ে পড়লো এবং পাগলটি সাথে সাথে গায়েব হয়ে গেল। তখন নানা বুঝতে পারলো যে এটি তো ভালো জিনিস নয়, এটি কোনো বদজিন হবে। এরপরে আমার নানা দোয়া পড়ে বাসায় চলে গেলেন। বাসায় গিয়ে নানা যখন ঘুমানোর জন্য শুয়েছিলেন, নানা হালকা হালকা ঘুম আসছিল। তখন নানার একটি ভালো জিন যেটি নানার সাথে থাকে সেটি নানাকে এসে সালাম দিয়ে বলল, হুজুর আপনি কালকে থেকে একটি মাদ্রাসার ছেলে আপনার সাথে রাখবেন, কারণ আপনার পেছনে অনেক বদ জিন লেগে রয়েছে, আপনি সুযোগ পেলেও বদ জিনগুলো আপনার ক্ষতি করবে। আর রাতে আপনি কখনো একা কোথাও যাবেন না, গেলে মাদ্রাসার ছেলের সাথে করে রাখবেন, না হয় আপনার ক্ষতি করবে। এরপর থেকে আমার নানা যেখানে যায় সাথে করে মাদ্রাসার ছেলে নিয়ে যায়। এভাবে করে আমার নানার দিন কাটছে, তিনি সবার উপকার করতেন। একদিন রাতের বেলায় আমার নানিমা যখন ঘুমাচ্ছে তখন আমার নানির ঘুম হঠাৎ করে ভেঙে যায় এবং নানি দেখলো যে তার পাশে নানা ঘুমানো নেই এবং নানিও তাকে খুঁজতে বের হলেন। তখন নানি বাহিরে আসলেন, বাহিরে এসে দেখলেন যে নানার যে একটা ছোট ঘর আছে ওই ঘর থেকে আলো আসতেছে। তো আমার নানিও কি মনে করে দেখতে গেলেন যে ওই ঘরে আলো কেন, কিসের আলো আসতেছে বা ওখানে কে। তা আমার নানি আস্তে আস্তে করে বাড়ির ফাঁক দিয়ে যখন নানা ছোট ঘরে গেলেন, নানা ছোট ঘরটি তৈরি ছিল বেড়া দিয়ে। তো নানি যখন গেলেন নানার ঘরে বেড়াটাকে একটু ফাঁক করে দেখলেন নানা সামনে ইমামতি করছে, নামাজ পড়ছেন এবং নানার পেছনে কিছু লোক দাঁড়িয়ে নামাজ আদায় করছে জামাতের সাথে। এবং লোকগুলো পরানো ছিল আপনার সাদা পাঞ্জাবি, মাথায় পাগড়ি। এবং লোকগুলো নানি যখন ওই ঘরের পাশে গিয়েছিল তখন পুরা ঘরটা আতরের খুশবু ঘ্রাণে ভরে গিয়েছিল। এরপরে নানি আস্তে করে এগুলো দেখে ভয়ে আস্তে করে বাসায় ঘরে চলে আসে। নানা তার নামাজ কালাম পড়া শেষ করে নানা যখন বাসায় আসলেন তখন আমার নানাকে জিজ্ঞেস করলেন যে আপনার ওই ঘরে আপনার পেছনে ওই লোকগুলোকে যারা নামাজ আদায় করছে। তখন আমার নানিকে বললেন, আপনি কি আমার ঘরে ওখানে গিয়েছিলেন? নানি বললো, হ্যাঁ আমি গিয়েছিলাম, আপনাকে যখন দেখি নাই ঘুমের মধ্যে দেখি নাই দেখে আমি আপনাকে খুঁজতে গিয়েছিলাম ওই ঘরে। আমার নানা তখন একটু রেগে গিয়ে বললেন, আর কখনো আপনি আমার অনুমতি ছাড়া আমার ওই ঘরে যাবেন না। এরপর আমার নানা আর কিছু বলেন, আমার নানি আর কিছু বলেনি। এরপরে নানি যখন ঘুমিয়েছিল, নানি তখন হঠাৎ করে স্বপ্নে দেখলো একজন পাগড়ি পরা লোক, অনেক লম্বা উঁচু পাগড়ি পরা, সাদা পাঞ্জাবি পরা পাগড়ি পরা। তিনি আমার নানিকে সালাম দিয়ে বললেন, আপনি আমাদের হুজুরের বিবি দেখে আপনাকে আমরা কোনো ক্ষতি করলাম না। এরপর থেকে কখনো যদি আমাদের হুজুরের অনুমতি ছাড়া ওই ঘরের দিকে যান তাহলে আমরা আপনার সাথে আপনার খারাপ করবো বা আপনার ক্ষতি করব। এই বলে জিনটি চলে যায়। এভাবেই আমার নানার দিন কাটতে লাগলো। আর একদিন হলো বর্ষার সময় আমার নানা গ্রামের বাড়ির একজন লোক, নাম ছিল তার রমিজ মিয়া। নানার বাড়ির সামনে অনেক জায়গা জমে ছিল, সেখানে রমিজ মিয়া বর্ষার সময় গ্রামের রাতে মাছ ধরতে গিয়েছিল, টর্চ লাইট দিয়ে মাছ ধরতে গিয়েছিল। তখন রাতে প্রায় 12টার উপর হয়ে গিয়েছিল। রমিজ মিয়া মাঠে এত মাছ পাচ্ছে যে তার খেয়ালই নেই যে সে আস্তে আস্তে যেতে অনেক দূরে চলে গিয়েছিল এবং সে মাছ ধরতে এমন পর্যায়ে চলে যায় যে তার হাতের যে টর্চ লাইট আছে, টর্চ লাইটের যে চার্জ আছে, চার্জও অনেক কম, তার সেই দিকে খেয়াল নেই। এরপরে সে যখন আরও কিছু মাছ ধরে চলে আসবে চিন্তা ভাবনা করলো, সে সামনের দিকে তাকিয়ে দেখলো যে তার থেকে 10 থেকে 15 ফিট দূরে একটি অবয়ব দাঁড়িয়ে আছে। অবয়ব দাঁড়িয়ে আছে কিন্তু অবয়বটির সামনের দিকে তাকিয়ে দেখলো যে অবয়বটির কোনো মাথা নেই, মাথা ছাড়া অবয়বটি দাঁড়িয়ে আছে, মাথা হলো কাটা। লোকটি এটা দেখে ভয়ে দৌড় দেয় এবং রাস্তায় চলে আসে। এত রাতে কোথাও কোনো লোক নেই, তার কথা বলারও শক্তি হারিয়ে ফেলেছে। তিনি এত ভয় পেয়েছিল যে কাউকে চিৎকার করে ডাকবে।
হঠাৎ করে তিনি দেখলেন যে দূর থেকে একটি রিক্সা আসছে। তখন রমিজ মিয়া দৌড়ে গিয়ে রিক্সার উপরে পড়েন এবং বলেন, ভাই আল্লাহ দোহাই আমাকে বাঁচান। রিক্সা যাত্রী এবং রিক্সাওয়ালা বলেছেন, কি হয়েছে ভাই, কি হয়েছে? রমেশ মিয়া বলেন, ওই যে ওখানে মাঠের দিকে তাকান। তখন রিক্সাওয়ালা রমেশ মিয়া এবং রিক্সার যে যাত্রীরা ছিল ওরাও দেখলেন যে মাঠের দিকে তাকিয়ে দেখলেন যে ওই অবয়বটি ওইদিকে দাঁড়িয়ে আছে মাথা ছাড়া। এরপরে রিক্সা যাত্রী এবং রমেশ মিয়া সবাই একসাথে তাকিয়েছিলেন। দেখলেন তারা সবাই ভয় পেয়ে গিয়েছিল। রমেশ মিয়া তো এমনি অনেক আগে ভয় পেয়েছে। রিক্সা যাত্রী অনেক আগে ভয় পাওয়ার পরে রিক্সাওয়ালা রমেশ মিয়াকে রিক্সা তুলে নিলেন এবং সবাই মিলে চলে গেলেন। তারা এত ভয় পেয়েছে যে তারা আর এত রাতে বাড়ি ফিরে যেতে সাহস পাচ্ছে না। তো লাস্টে তারা বাজারের দিকে গিয়ে ওখানে গিয়ে চিৎকার করতে লাগলেন। বাকিটা সবাই চিৎকার করার পরে একজন দোকানদার, উনি দোকানেই থাকতেন, তো উনি ওদের চিৎকার শুনে বাইরে এলেন। বাইরে আসার পরে যখন রমেশ মিয়া রিক্সাল ওদের মুখ থেকে ওই দোকানদার ওই অবয়বের কথাগুলো শুনলো, তখন রিক্সাওয়ালা লোকটি বললো, ঠিক আছে ভাই, এক কাজ করেন, আপনারা আজকাল বাড়িতে যেতে হবে না, আপনারা আমার দোকানে থাকেন। তখন রমেশ মিয়া রিক্সাওয়ালা আর রিক্সা যাত্রীগুলো সারা রাত ওই দোকানে ছিল। তারা কেউ ভয়ে একটু ঘুমাতে পারেনি। এর পরের দিন সকালে যখন আমার নানা বাজারে যায়, তখন রমেশ মিয়া রিক্সাওয়ালা তখন তারা ওই দোকানে বসেছিল। তা আমার নানাকে তারা যখন দেখতে পায়, নানাকে ডেকে তারা কালকে রাতে সব ঘটনা বলে। তখন আমার নানা শুনে বলে এটি একটি খুবই জিন। রমেশ মিয়া যদি আর কিছুক্ষণ ওই কালকে রাতে ওখানে থাকতেন তাহলে জিনটি তাকে মেরে ফেলতো, কারণ জিনটি রমেশ মিয়াকে অনেক আগে মেরে ফেলতো। যখনই রমেশ মিয়ার ক্ষতি করতে যাবে তখন আমার কিছু ভালো জিন তাকে বাধা দেয়। শেষ পর্যন্ত রমেশ মিয়া ওই জায়গা থেকে ফিরে আসে। তখন আমার নানা রমেশ মিয়াকে বলে, শোনো রমেশ মিয়া, আল্লাহর রহমত আছে বলে কালকে তুমি বেঁচে গিয়েছ, তাই আর কখনো এত রাত হলে মাছ ধরতে যেও না। যদি জিনটি আবার তোমার একা পায় সেই দিন আর ছাড়বে না। এভাবে দিন যেতে লাগলো আমার নানা মারা যাবার আগে তার যে ভালো জিনগুলো আছে তাদের সবাইকে বলে যে, তোমরা তো আমাকে সবসময় সব ধরনের কাজে সাহায্য করেছো, আমি মারা যাওয়ার পরে তোমরা সবাই চলে যেও। তখন আমার নানার সব জিন থেকে একটি জিন ছিল যে সব থেকে শক্তিশালী। সে বলে, হুজুর সবাই গেলেও আমি যাব না, আমি আপনার বাড়ির আশেপাশেই থাকবো আর আপনার বাড়িঘর পাহারা দিব। নানা মারা যাওয়ার পরে ঠিক তার সব জিনই তাকে ছেড়ে চলে যায়, কিন্তু ওই শক্তিশালী জিন থেকে যায়। নানাকে যে জায়গায় কবর দেওয়া হয়েছে তার পাশে একটি নারকেল গাছ ছিল। সেই গাছে নারকেল ধরতো, এমন নারকেল ধরতো যে সবাই হা করে তাকিয়ে থাকতো। প্রায় 200 থেকে 250টার উপরে সেই গাছে নারকেল ধরতো এক একটা সময়। একদিন রাতে অন্য এলাকা থেকে 2টি চোর আসে নারকেল চুরি করতে। যখন তারা আমার নানার কবরের পাশে যে গাছটি আছে গাছের দিকে তাকালো, তখন তারা অনেকগুলো নারকেল দেখলো এবং তারা সেই গাছে নারকেল পারবে বলে সিদ্ধান্ত নেয়। এবং এই 2টি চোর থেকে একটি চোর রশি নিয়ে গাছের উপরে উঠলেন। যখনই সে গাছের উপরে উঠলেন নারকেল পাড়ার জন্য, তখনই নানার সেই শক্তিশালী জিনটি এসে তাকে চড় মেরে গাছ থেকে ফেলে দেয় এবং সে গাছ থেকে পড়ার সাথে সাথে মারা যায়। আর নিচে যে চোরটি ছিল তাকেও রশি দিয়ে গাছের সাথে বেঁধে রেখে দেয়। পরে পুলিশ এসে লাশটিকে নিয়ে যায় এবং চোরকেও থানায় নিয়ে যায়। কিন্তু কেউ না বুঝলো আমার নানি মামারা ঠিকই বুঝেছিল যে ওই চোরটি কিভাবে গাছ থেকে পড়ে মারা যায়। পরে আমার নানার সাথে যে মাদ্রাসার যে ছাত্র ছিল, আমার নানার সাথে যে মাদ্রাসার ছাত্রটি ছিল তাকে ডাকে এবং সব ঘটনা বলে এবং আমার নানি তাকে বলে যে, বাবা তুমি তো জানো যে তোমার হুজুরের সাথে কে ছিল বা কে কি করছে। এখন তোমার হুজুরের সাথে নারকেল গাছের মানে চোর আসছিল, চোরটাকে তো
তো মেরে ফেলেছে। এখন তুমি ওকে একটু খবর নিয়ে দেখো কিভাবে মারছে। তো পরের দিন রাতে আমার নানা সে মাদ্রাসার ছাত্রটি ওই জিনকে আহ্বান করেন, ওই জিনকে ডাকেন। তখন ওই জিন আসে। ওই জিন আসার পর আমার নানা ছাত্র জিনকে সালাম দিয়ে জিজ্ঞেস করলো যে আপনি ওই চোরকে মেরেছিলেন কেন। তখন জিনটি বলল ওই চোর আমার হুজুরের কবরের উপর দিয়ে পা দিয়ে চলে গেছে, তাই আমি ওই চোরকে মেরেছি। এবং জিনটি যাবার আগে বলে যে আমি যতদিন আছি আমার হুজুরের বাড়ি ঘরের কোনো বিপদ আপদ হবে না, কোনো চুরি হবে না, তাদের উপরে কেউ কখনো কালো জাদু করতে পারবে না, কোনো জিনে তার পরিবার কোনো ক্ষতি করতে পারবে না, বা তার শত্রুরা কখনো তার কোনো ক্ষতি করতে পারবে না বলে জিনটি চলে যায়। এখনও লোকমুখে শোনা যায় যে অনেকেই বলে গভীর রাত হলে আমার নানা কবরের পাশে একজনকে দেখা যায় যে পাঞ্জাবি পাগড়ি পরা, অনেক লম্বা উঁচু, প্রায় 10 থেকে 12 ফিট হবে লম্বা উঁচু, আমার নানা কবরের সামনে দাঁড়িয়ে কবর জিয়ারত করে। এই হলো আমার ঘটনা। আমার নানাকে নিয়ে আরও অনেক ঘটনাই আছে যেটা আমি অন্য একদিন বলবো, এবং আমাকে নিয়ে ঘটনা আছে ওগুলো আমি অন্য একদিন শেয়ার করব। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনাদেরকে আমরা কথা বলে বিরক্ত করতে চাই না, সো চলুন শুনে আসি পরে ঘটনা। আসসালামু আলাইকুম রিন ভাই এবং ভয় ডটনেটের শ্রোতাবৃন্দরা, আমি আফরিন সুলতানা চট্টগ্রামের কোতোয়ালি মোড় থেকে লিখছি। আমি একজন ফ্রিল্যান্স জার্নালিস্ট, মূলত হিস্ট্রি এবং আরবান লেজেন্ড নিয়ে কাজ করি। কাজের সূত্রে আমাকে চট্টগ্রামের আনাচে কানাচে ঘুরতে হয়। পুরাতন সব মসজিদ, মাজার, বাড়িঘর, বিভিন্ন ইতিহাসে ঘাটতে হয়। আজকে যে ঘটনাটা পাঠাচ্ছি দ্যাটস নট এ মিথ। এটি এমন একজনের সাথে ঘটেছে যার কণ্ঠস্বর শোনার সময় আমার কেমন যেন লেগেছিল। ঘটনাটি আমি শুনেছি এক মসজিদের বর্তমান ইমাম সাহেবের কাছ থেকে, ইসমাইল হুজুর। ওনার সাথে আমার পরিচয় হয় আগ্রাবাদের একটি পুরাতন কবরস্থানে আর্টিকেল লেখার সময়। উনি অত্যন্ত জ্ঞানী এবং খোলামেলা মনের একজন মানুষ। একদিন কথা প্রসঙ্গে উনি ওনার পূর্বসূরি একজন তরুণ মুয়াজ্জিনের মর্মান্তিক পরিণতি এই ঘটনাটি আমার সাথে শেয়ার করেন। ঘটনাটি আমি ইসমাইল হুজুরের ভাষাতেই আপনাদেরকে শোনাচ্ছি এবং আমার অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করছি। বলছেন ইসমাইল হুজুর, মা, আপনি তো সাংবাদিক মানুষ, কত কিছুই দেখেন, কিন্তু একটা মেহরাবের একটা ইতিহাস আছে যা শুনলে আপনার বুকটা কেঁপে উঠবে। এই ঘটনাটা আমার এই মসজিদে আসার ঠিক আগে। তখন এখানে ফাহিম নামের এক তরুণ মুয়াজ্জিন ছিল। ঘটনাটা আজ থেকে প্রায় 10 বছর আগের। ফাহিম মানে মুয়াজ্জিন ফাহিম খুব ভালো ছেলে ছিল। বয়স হবে 21 কি 22। কণ্ঠস্বর ছিল মাশাআল্লাহ একদম দাউদি গলা। ওর আজান শোনার জন্য মানুষ আসতো। সে এই মসজিদের কোনায় ছোট্ট একটা কামরায় থাকত আর মসজিদে দেখাশোনা করত। একদিন আসরের নামাজের পরে ফাহিম মসজিদ পরিষ্কার করছিল। শীতের দিন আসরের পর তেমন কোন একটা অন্ধকার ভাব চলে আসতে লাগলো। সে যখন মেহরাবটা ঝাড়ু দিচ্ছিল তখন কার্পেটের নিচে মানে মেহরাবের ঠিক গোড়ায় একটা ফাটল দেখতে পেল। ফাটলটা নতুন নয়, পুরাতন। কৌতূহলী হয়ে ফাহিম সেখানে হাত দেয়। ভেতরে একটা ভেলভেটের কাপড়ে মোড়ানো ছেঁড়া খোড়া কিতাব পায়। কিতাবটা আরবিতে লেখা, কিন্তু হরফগুলো অদ্ভুত, মানে স্বাভাবিক কোরআনের হরফের মতো নয়, একটু বেশি পেঁচানো। কালির রংটাও কেমন লালচি খয়েরি। বইয়ের পাতাগুলো ঝুরঝুরে, বেশিরভাগই পোকায় খাওয়া। শুধু একটা পৃষ্ঠা একদম পরিষ্কার ছিল। ফাহিম আরবি পড়তে পারত। সে ওই পাতাটা খুলে দেখল, সেখানে কিছু আয়াত লেখা, তবে তার নিচে অদ্ভুত কিছু চিহ্ন আঁকা, অনেকটা তাবিজের নকশার মতো। ফাহিম ভেবেছিল এটা হয়তো রিজিক বাড়ানো বা কণ্ঠস্বর আরো মধুর করার মতো কোনো একটা আমল বা দোয়া। সে তখন কিতাবটা নিজের কাছে রেখে দেয়। সেই রাতে এসার পর ফাহিম নিজের কামরায় ওই পাতাটা থেকে আমলটা বের করার চেষ্টা করে। সে ওই অদ্ভুত আয়াতগুলো নির্দিষ্ট সংখ্যায় পাঠ করে। রেইন ভাই, ট্রাস্ট মি, ফাহিম নিজেও জানত না সে কি ভয়ানক একটা জিনিসকে ডেকে আনছে। প্রথম ঘটনাটা ঘটল পরের দিন ফজরের আজানের সময়। ফাহিম যখন
আল্লাহু আকবর বলে আজান দিতে শুরু করলো। সে নিজের কানে স্পষ্ট শুনতে পেল তার স্বাভাবিক কণ্ঠে ঠিক 1 সেকেন্ড পরে আরেকটা কণ্ঠস্বর মাইকে ভেসে আসছে। একটা ভারী ঘর ঘর আওয়াজ, যেন ভাঙা কাচের উপর দিয়ে টেনে টেনে কথা বলছে। শব্দটা এতটাই অমানবিক যে ফাহিম নিজের কলিজা কেঁপে উঠেছিল বলে মনে হলো ওর। সে কোনো মতে আজানটা শেষ করল। নামাজের পর কয়েকজন মুরব্বী মুসল্লি ফাহিমকে ধরলেন। ওনারা বললেন, এই ফাহিম, আজকের আজানটা এই কিসিমের হইল কেন? মাইকে কে ডিস্টার্ব দিতেছিল? মনে হইতেছিল তোমার গলায় অন্য কোনো আওয়াজ পাইতেছি। এইটা কিরকম কথা বাবা? ফাহিম ভয়ে সাদা হয়ে গেল। সে বলল, এটা হয়তো বা মাইকের কোনো সমস্যা। কিন্তু সমস্যাটা মাইকের ছিল না, সমস্যাটা শুরু হয় ফাহিমের ভেতরে। ওই দিন জোহর থেকে ফাহিম যখনই কিছু পাঠ করত, সে আয়নার দিকে তাকালে দেখত তার নিজের চোখ দুটো কেমন যেন লাল, মানে রক্ত জবা ফুলের মতো লাল। সে চোখে পানি দিত, কিন্তু ওই লাল ভাবটা যেত না। এর 2 দিন পর শুরু হলো আসল সমস্যা। সেদিন মাগরিবের নামাজে ইমামতি করছিলেন আদির ইমাম সাহেব, মানে আমার পূর্বসূরি। উনি সূরা ফাতিহা পড়ছেন, এমন সময় পেছনে মুসল্লিদের কাতার থেকে একটা ভয়ানক চিৎকার ভেসে আসে। সবাই নামাজ ছেড়ে দেখে ফাহিম, যে কিনা পেছনের কাতারে নামাজ পড়ছিল, সে হঠাৎ খিঁচুনি দিয়ে কাঁপতে শুরু করেছে। তার শরীরটা ধনুকের মতো পাকা হয়ে গেছে আর মুখ দিয়ে গ্যাজলা বের হচ্ছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার চোখ। ফাহিমের চোখ দুটো উল্টে গিয়ে শুধু সাদা অংশটা দেখা যাচ্ছিল। কয়েকজন মুসল্লি তাকে ধরে মসজিদের কামরায় নিয়ে গেল। ডাক্তার ডাকা হলো। ডাক্তার বলল, এপিলেপসি বা মৃগী রোগের অ্যাটাক হতে পারে। কিন্তু ওই দিন রাতেই ইমাম সাহেব যখন ফাহিমকে দেখতে গেলেন, তিনি যা দেখলেন তা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। ফাহিমের কামরাটা ছিল মসজিদের এক কোনায়। ইমাম সাহেব দরজা খুলে দেখেন ফাহিম খাটে বসা। ঘরটা একদম ঠান্ডা, বরফের মতো। আর ফাহিম এক দৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে। ইমাম সাহেব ওনার নাম ধরে ডাকলেন, ফাহিম, ফাহিম, তোমার শরীর কেমন বাবা? ফাহিম আস্তে করে ঘাড় ফেরালো। রহিম ভাই, ওই দৃশ্যটা ইমাম সাহেব ওনার মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারবেন না। ফাহিমের মুখটা ছিল স্বাভাবিক, কিন্তু তার ঠোঁটের 2 কোণা দিয়ে সরু ধারালো কালো আলকাত্রার মতো কিছু একটা গড়িয়ে পড়ছিল। ফাহিম ইমাম সাহেবের দিকে তাকালো, হাসল। হাসিরা যেন বিভৎস একটা ভঙ্গি। সে তার নিজের গলায় কথা বলল না। ওই যে আজানের সময় যে ঘর ঘর অমানবিক আওয়াজটা শোনা গিয়েছিল, সেই গলায় ফাহিম কথা বলে উঠল, তোর রবকে ডাক, দেখ সে তোকে বাঁচাতে পারে কিনা। ইমাম সাহেব আলেম মানুষ, উনি বুঝতে পারলেন এটা মৃগী রোগ নয়, ইটস এ পজেশন। উনি সাথে সাথে আয়াতুল কুরসি পড়া শুরু করলেন। কিন্তু ফাহিম, মানে ওই সত্তাটার কোনো ভাবান্তর হলো না। সে খাট থেকে নেমে এলো। সে ইমাম সাহেবের দিকে এক পা করে আগাতে লাগলো। সে ইমাম সাহেবের দিকে আঙ্গুল তুলে বলল, চুপ কর বুড়ো, তোর এই কালেমা আমাকে আটকে রাখতে পারবে না। আমি তোর না, আমি ওর দাওয়াতে এসেছি। ইমাম সাহেব জিজ্ঞেস করলেন, তুই কে? কি চাস তুই? সত্তাটা একটা হাসি দিল। একটা ঘর ঘর শব্দে কামরাটা কেঁপে উঠল। আমি কে? আমি তোর মাবুদের ভুল। আমি সেই সত্তা যাকে সে বানায় নাই, কিন্তু আমি আছি, আর আমি এই শরীরটাকে নেবই। ইমাম সাহেব ভয় পেলেও কিছু হাতেননি। উনি উনার গলার গামছাটা ফাহিমের দিকে ছুঁড়ে মারার চেষ্টা করলেন, কিন্তু ফাহিম সেটা ধরে ফেলল। এক ঝটকায় সেই গামছাটা ইমাম সাহেবের গলায় পিছিয়ে ধরল। ইমাম সাহেব নিঃশ্বাস নিতে পারছিলেন না। ঠিক সেই মুহূর্তে মসজিদের এক খাদেম মজিদ ভাই ইমাম সাহেবের জন্য রাতের খাবার নিয়ে আসছিলেন। এই দৃশ্য দেখে উনি চিৎকার দিয়ে ওঠেন। মজিদ ভাইয়ের চিৎকারের শব্দটা কিছুটা অন্য মনস্ক হয়, আর সেই সুযোগে ইমাম সাহেব কোনো মতে গামছার ফাঁস খুলে ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসেন। পরদিন সকালে যা ঘটল তা আগ্রাবাদের ইতিহাসে কেউ দেখেনি। ইমাম সাহেব কয়েকজন আলেমকে সাথে নিয়ে ফাহিমের কামরায় গেলেন রুকিয়া করার জন্য।
তারা দরজা ভেঙে ভেতরে ঢুকলেন। ঢুকে দেখেন কামরা খালি, ফাহিম নেই। কিন্তু সম্পূর্ণ ঘরের দেয়াল, ছাদ, মেঝেতে সবকিছুতেই ছেঁড়া কিতাবের পাতাগুলো ছেড়ে দেওয়া। মনে হচ্ছে কেউ যেন হাজার হাজার কপি করে পাতাগুলো দেয়ালে লাগিয়েছে। আর ঘরের মাঝখানে ফাহিমের জায়নামাজটা পড়ে আছে, কিন্তু সেটাতে তাজা রক্তের ছাপ। তারা ফাহিমকে খুঁজতে লাগলেন। মসজিদের ছাদ, মিনার সব জায়গায় খোঁজা হলো, কিন্তু কোথাও পাওয়া গেল না। একদম শেষে একজন যখন মসজিদের অজুখানা পরিষ্কার করতে গেল, সে দেখল অজুখানার যে বড় হাউজটা আছে সেটার পানি টকটকে লাল, রক্তের মতো। আর হাউজের ঠিক মাঝখানে পানির নিচে ফাহিম বসা, সেচদারত অবস্থায়। যখন তাকে পানি থেকে তোলা হলো, তখন দেখা গেল তার শরীরটা শক্ত হয়ে গেছে। তার চোখ দুটো খোলা, সেই টকটকে লাল চোখ, আর মুখে লেগে আছে সেই ভয়ানক হাসি। কিন্তু সব থেকে ভয়ঙ্কর ব্যাপার ছিল অন্যটা। ইমাম সাহেব পরে আমাকে বলেছিলেন, ফাহিম যেই কিতাবটা পেয়েছিল সেটা কোনো দোয়া কিতাব ছিল না, সেটা ছিল প্রাচীন সিহার বা ব্ল্যাক ম্যাজিকের বই। ওই বইতে কোন এক অভিশপ্ত সত্তাকে নিজের শরীরে ধারণ করা বা আবদ্ধ করার নিয়ম ছিল। ফাহিম হয়তো ভেবেছিল এটা পাঠ করলে তার কণ্ঠস্বর আরো শক্তিশালী হবে। সে জানত না সে আসলে একটা শয়তানি সত্তার সাথে নিজের আত্মার চুক্তি করে ফেলেছিল। আর সেই সত্তাটা যেটা ফাহিমের কণ্ঠ চেয়েছিল সেটা নিয়ে গেছে। ইমাম সাহেব ওই ঘটনার তদন্তের পরে জানতে পারেন ওই কিতাবটা যে আমল লিখা ছিল এটা ছিল একটা শর্ত। আমলটা করার পর সত্তাটা যখন শরীরে আসবে তখন তাকে একটা পবিত্র স্থান থেকে একটা পবিত্র কাজের মাধ্যমে আগমন ঘোষণা করতে হবে। ফাহিম যখন ওই সত্তাটাকে ধারণ করে আজান দিয়েছিল, সে নিজের অজান্তেই আল্লাহর ঘর থেকে আল্লাহর নাম ব্যবহার করে। একটা শয়তান আগমনের ঘোষণা করে দিয়েছিল। সে নিজের কণ্ঠ দিয়ে ওই শব্দটাকে দুনিয়ায় আমন্ত্রণ জানিয়েছিল। ফাহিমের খিচুনি, রক্তভূমি, তার ওই অমানবিক আচরণ সবগুলোই ছিল পজিশনের আগের পার্শ্ব প্রতিক্রিয়া। আসল ঘটনাটা ছিল অন্য। ওই সত্তাটা ফাহিমকে ধীরে ধীরে ক্ষয় করে দেয়, তার শরীরটা দখল করে নিচ্ছিল। আর ফাহিম যখন বুঝতে পারল সে কি ভুল করেছে, ততদিনে অনেক দেরি। ইমাম সাহেবের ধারণা ফাহিম হয়তো বাঁচার জন্য বা ওই সত্তার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য শেষ চেষ্টা হিসেবে অজুখানার পবিত্র পানিতে আশ্রয় নিয়েছিল। সে ভেবেছিল আল্লাহর ঘরের পানি হয়তো তাকে রক্ষা করবে, কিন্তু সে জানত না সে নিজেই আর পবিত্র ছিল না। ওই পানি তাকে রক্ষা করেনি, ওই পানি তার কবর হয়েছিল। ওই শব্দটা তাকে পানির নিচেই শ্বাসরোধ করে মেরে ফেলে। ফাহিমের মৃত্যুর পরে ওই কিতাবটাকে পড়িয়ে ফেলা হয়। ওই মেহরাবের ফাটলটাও সিমেন্টে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এই মসজিদে যারা পুরনো তারা বলেন মাঝে মাঝে এখনো গভীর রাতে কেউ এই মসজিদের মিনার থেকে ভেসে আসা আজানের মতো কোনো ঘর ঘর শব্দ শোনেন, তবে যেন ভুলেও সেটিকে কান না দেন, কারণ সে জানে ফাহিমের ডাকা সেই শব্দটা হয়তো বা এখন এই মসজিদের আশেপাশে কোথাও নতুন কণ্ঠস্বর খুঁজে বেড়াচ্ছে। এই বলে ইসমাইল হুজুর ওনার ঘটনা শেষ করেন। রেইন ভাই, হুজুরের কথা শুনে আমি সেদিন আর কোনো প্রশ্ন করিনি। আমি শুধু মেহরাবটার দিকে তাকিয়েছিলাম আর ভাবছিলাম কৌতূহল মানুষকে কতটা অসহায় করে তুলতে পারে। একটা ভুল আমল, একটা ভুল কিতাব, আর একটা তরতাজা জীবনে কি ভয়ানক পরিণতি। আজান নয়, আমি আফরিন সুলতানা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আফরিন সুলতানা, আপনাকে ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আশা করি আপনাদের কাছে এই ঘটনাটা ভালো লেগেছে এবং আমরা এখন কথা না বাড়িয়ে চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। চলুন শুনে আসি আমাদের পরবর্তী ঘটনা। ওয়েলকাম ব্যাক। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনাদেরকে আমরা কথা বলে বিরক্ত করতে চাই না, সো চলুন শুনে আসি পরের ঘটনা। এখন যে ঘটনাটা আমি আপনাকে বলবো এটা আমার আব্বুর মামাতো বোনের সাথে ঘটা সম্পর্ক নামে ফিতিহা। তো আমার আব্বু যিনি মামা, উনি খুব বড় একজন আলেম এবং রাকি ছিলেন একসময়। তো এখন যে ঘটনাটা বলবো এই ঘটনাটার পরে আমার ওই মামা আমার যাবতীয় এই রাকির যে কাজগুলো সেগুলো বন্ধ করে দেন, ছেড়ে দেন। তো ঘটনাটা শুরু করছি। আমার ফুপির নাম আমরা ধরে নিই নাবিয়া। তো নাবিয়া ফুপি হচ্ছে একদিন ভার্সিটিতে যাওয়ার সময় একটা
ভার্সিটি না, ঘটনাটা আমি আস্তে আস্তে বলি। সেটা হচ্ছে একদিন উনি ভার্সিটি থেকে বাসায় আসার পরে একটু অদ্ভুত আচরণ করা শুরু করে। আচরণগুলো এরকম যে খুব পাগলামি করতেছে, নিজের উপর খুব টর্চার করতেছে, খাবার দাবার খাচ্ছে না, এরকম দেখা যেত রাতে ঘুমাচ্ছে না, একা একা বিড়বিড় করছে। তো তারপর আবার অন্যান্য রকম পাগলামি, যেমন নিজেকে নিজে টর্চার করছে, হাত কাটতেছে, কখনো কখনো দেখা যাচ্ছে যে চুলায় ভাত চড়ানো, উনি গিয়ে ওই গরম ভাতের পানিতে হাত চুলিয়ে দিচ্ছে, এরকম কর্মকাণ্ড করতে থাকে। তো এইগুলা 4-5 দিন চলার পরে আমার নানা কিছুটা বুঝতে পারে যে নানুর সাথে ফুপির সাথে কিছু একটা ঘটতেছে। তো এটা বুঝতে পারার পরে নানা হচ্ছে মানে তদবির শুরু করে। তদবির শুরু করার পরে উনি জানতে পারে যে ফুপিকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। তো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, উনি অনেকভাবে চেষ্টা করতেছে যে কে করছে, কীভাবে করছে এটা বের করার, কিন্তু উনি কোনোভাবেই বের করতে পারছে না। তো এর মধ্যে ফুপির পাগলামি আরও বেড়ে যায়, উনি নানান রকম পাগলামি করতে থাকে। কখনো নানুর থেকে তেড়ে যায়, নানাকে মেরে ফেলবে, কখনো নানাকে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। ওর যে বাকি ভাই বোন ছিল তাদেরকে অকথ্য ভাষায় গালাগালি করতো, তাদের উপরে বিভিন্ন সময় হিংস্র হামলা করতো। তো এগুলা দেখার পরে ওনার চেষ্টা করতে থাকে, উনি কোনোভাবেই কোনো সলিউশন করতে পারছে না। তো উনি খুব বড় একজন আলেম, বিজ্ঞ একজন ব্যক্তি। ওনার কাছে যে কোনো এই প্যারানর্মাল সমস্যার সমাধান থাকতো, উনি খুব বড় বড় ঘটনা সমাধান করে আসছে, কিন্তু ওনার নির্বাণে উনি কোনোভাবে হচ্ছে এটা সমাধান করতে পারছে। তো ওই মুহূর্তে উনি কী করবে বুঝতেছিল না। ওনার উনি অনেকগুলো জিন পালতো, এছাড়া উনি অনেকজন জিনকে হচ্ছে বন্দি করে রাখছে। এখন পর্যন্ত উনি অনেকগুলো জিনকে বন্দি করে রাখছে। তো উনি যখন কোনোভাবে কোনো কিছু করতে পারছিলেন না, তখন উনি ওনার পালিত জিনদেরকে ডেকে জিজ্ঞেস করে কী সমস্যা, কীভাবে কী হলো। তার জিনরাও কিছু বলতে পারে না। তো এর এক মুহূর্তে তিনি তার যে বন্দি জিনগুলো ছিল, সেই বন্দি জিনগুলোকে যখন ডেকে আনে, হাজির করার পরে জিজ্ঞেস করে যে এটা কী কারণে হয়েছে, তাদের মধ্যে কেউ করছে কিনা বা তাদের বংশের কেউ করছে কিনা। এ কথা বলার পরে সেখানে থাকা কয়েকজন জিন হাসতে বলতে থাকে যে আমাদের বংশের কেউই তোর মেয়েকে কিছু করে না, কিন্তু যেই করছে সে আমাদের জন্য একটা উপকার করে দিছে। এই উপকারের ফলে আমরা এখন তোর ক্ষতি করতে পারবো। আমরা তোর এই মেয়েকে তোমার মারবো, সাথে তোর বাকি যে ছেলে মেয়েগুলো আছে তাদেরকে আমরা মেরে ফেলবো। একথা বলার পরে নানা খুব ক্ষিপ্ত হয়েছে। ক্ষিপ্ত হয়ে যাওয়ার পরে সেই জিনগুলোকে একবারে আজীবনকার মতো বন্দি করে ফেলে। তা আজীবনকার মতো বন্দি করে ফেলার পরে সে এখানে সেখানে খুঁজতে থাকে যে কীভাবে সে সমাধান করতে পারবে বা কিছু। তো এরপরে উনি খবর পায় যে বাড্ডায় একজন কবিরাজ আছে, যাকে নানা আগেও চিনত, কিন্তু ওনার কাছে যাবে কিনা এটা নিয়ে নানা একটু সন্দেহ হয়েছে, যাবে কিনা লোকটার কাছে যাওয়া উচিত হবে কিনা, কারণ সে হচ্ছে কুফুরি করত। তো কোনো দিক পিটিক না পেয়ে পরে নানা সিদ্ধান্ত নেয় যে মেয়েকে বাঁচানোর জন্য তাকে সেই কবিরাজের শরণাপন্ন হতেই হবে। তো যেভাবে সেই কাজ, সে বাড্ডার সে কবিরাজের কাছে উনি আসেন। তো কবিরাজের আবার কিছু নিয়ম আছে। উনি যখন ওনার তদবির সকালবেলা শুরু করেন, তখন হচ্ছে প্রথম যে ওনার কাছে যান তার কাছে উনি 2300 টাকা হাতিয়ে রাখেন। 2300 টাকা হাতিয়ে রেখে একটা বালতি, একটা বোল, একটা আয়না আর হচ্ছে একটা মগ, একটা গামছা, এগুলো হচ্ছে উনি হাতিয়ে হিসেবে রাখেন। তারপরে যারা আসে তাদের কাছ থেকে 23 টাকা আর বাকি জিনিস সেম এরকম করে উনি হাতিয়ে নিয়ে থাকেন। ওনাকে অনেকেই চিনবে সেই কবিরাজে। তো নানা কোনো ফুল কিনে না পেয়ে সেই কবিরাজে শরণাপন্ন হওয়ার পরে কবিরাজ সব কিছু বলার পরে সেই কবিরাজ বলে যে ঠিক আছে, আমি দেখতেছি কী করা যায়। তো পরে সে নানার কাছ থেকে একদিন সময় নেয় নানাকে পরের দিন যখন যেতে পারে তার হাদিয়ার বাকি জিনিসপত্রগুলো, টাকা ব্যতীত যে জিনিসপত্রগুলো ছিল সেই জিনিসপত্রগুলো নিয়ে নানাকে পরের দিন যেতে পারে। তো পরের দিন নানা একটা গামছা, একটা বালতি, একটা বোর্ড আর একটা মগ নিয়ে একটা আয়না নিয়ে সে কবিরাজের কাছে যায়। কবিরাজের কাছে গেলে কবিরাজ তাকে জানায়
যে যেদিন থেকে ফুপুর সাথে সেই ঘটনাগুলো শুরু হয় সেদিন হচ্ছে ফুপু যখন ভার্সিটিতে যাচ্ছিল তখন উনি রাস্তায় একটা ড্রেন পার করে। সেই ড্রেনের মধ্যে একটা মাগুর মাছ ছাড়া ছিল, সেই মাগুর মাছের গলার মধ্যে একটা কাগজ লাগানো ছিল, পুকুরি করে একটা কাগজ লাগানো ছিল। সেটা ফুপিকে করা হয়নি, সেটা ফুপিরই নামে আরেকটা মেয়েকে করা হয়েছিল, যেটা সেই মেয়ের প্রেমিক করছিল। এখানে ঘটনাটি করছিল ফুপির নামের সাথে প্লাস হচ্ছে ওনার রাশির সাথে মিলে যাওয়ার কারণে সে কালো জাদুটা ফুপির উপরে চলে আসে। সে মেয়ের কোনো ক্ষতি, যে মেয়ের উপরে করা হয়েছিল সেই মেয়ের কোনো ক্ষতি হয় না, ফুপির উপরে কালো জাদুটা চলে আসে। আর কালো জাদুটা চলে আসার পরে ফুপি হচ্ছে উল্টাপাল্টা কাজ করা শুরু করে। তো এখন নানি তখন তাকে বললো যে ঠিক আছে, তাহলে তুমি ফুপি এটা কাটাও, কালো জাদুটা তুমি কাটাও। তো তখন সে বলে যে ঠিক আছে। তো কাটানোর পরে যখন কাটানো শুরু করে তখন হচ্ছে সেই মাগুর মাছটাকে এনে বালতির মধ্যে ফেলা হয়। তরপুর করার পরে মাগুর মাছটা এসে বালতির মধ্যে পড়ে। প্রত্যেকে এসে পরে কীভাবে এসে পড়ে সেটা করে আনে এসে পরে, এবং সেটার গলার মধ্যে হচ্ছে একটা পাওয়া যায়, কাগজ পাওয়া যায়। মাগুর মাছটা অনেক শুকায় গেছিল, যেহেতু খাবার দাবার পাচ্ছিল না। এখানে মোটিভ ছিল মাগুর মাছটাকে ড্রেনে ছেড়ে দেওয়ার মোটিভ ছিল, যে মাগুর মাছটা ড্রেন হয়ে নদীতে চলে যাবে, নদীতে চলে যাওয়ার পরে তো সে এবার কই যাবে না যাবে সেটা তাকে ধরতে পারবে না। তো একবার যদি সে নদী পার করে ফেলতো তখন আর সে মাগুর মাছকে ফেরত আনার কোনো উপায় ছিল না। তো সেটা যেহেতু ড্রেনে আটকে গেছিলো, ড্রেনের একটা ব্লকেজে আটকে গেছিলো, তার কারণে সে আর হচ্ছে সেখান থেকে বের হতে পারছিল না। এই জন্য সে মাগুর মাছটাকে আনা সম্ভব হয়। তো সেই মাগুর মাছটাকে বলে আনার পরে মাগুর মাছের গলা থেকে সেই কাগজটা করা হয়, কাগজটা নষ্ট করা হয়, আর আমাকে দেখানো হয় কে সেই পুকুরে পড়ছিল। আর বালতি আর মগের কাজ ছিল, সেই বালতিকে কবিরাজ পানি পড়া দেয়, সে পানি পড়া দেয় আর থেকে 3 রাস্তার মগে গোসল দিয়ে গামছা দিয়ে তাকে গা মুছে দিয়ে সেখান থেকে নিয়ে আসতে হবে। বালতি বইয়ের কোনো কিছু আর পরবর্তীতে ব্যবহার করা যাবে না। তো তখন তার পুকুরি কাটানো হয়। পুকুরি কাটানোর পরে যেটা ঘটে যে সে পাগলামিগুলো আর কমছে না। পুকুরির প্রভাব কেটে যায়, কিন্তু অন্যান্য যে সমস্যাগুলো হচ্ছিল, যে জিনগঠিত যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো কমছে না, সেগুলো আরও বেড়ে যাচ্ছে, দিন আরও বেশি বেড়ে যাচ্ছে। তাকে দেখা যাচ্ছে রুমের মধ্যে বন্দিও করে রাখা যাচ্ছে না, তাকে রুমের মধ্যে বন্দি করে রাখলে সে আরও খারাপ কিছু করতে যাচ্ছে। পরে আবারও সে কবিরাজের কাছে নেমে যাওয়ার পরে হচ্ছে নানিকে বলা হয়, আমি তোমার মেয়েকে সুস্থ করে দেবো, একদমই সুস্থ করে দেবো, তবে আমার শর্ত আছে যে তুমি আজ পর্যন্ত যত তদবির করছো, তোমার যত বই আছে সেগুলো তুমি আমাকে দিয়ে দিবে। আর আমাকে বইগুলো দেওয়ার পরে তুমি কসম করবে যে এরপরে তুমি কখনো এই কাজ করবা না, তুমি তোমার এই যে এতদিন যে রাখি কাজ তুমি করেছো এগুলো তুমি সব ছেড়ে দেবে। তো নানা প্রথমে রাজি হয় না। তো কবিরাজ থেকে বলে তুমি রাজি না হলে তোমার মেয়েকে হারাইতে হবে, সাথে তোমার ফ্যামিলিকে সে জিনেরা ধ্বংস করে দেবে, এবার বাকিটা তোমার ইচ্ছা। তো পরে নানা বলা যাচ্ছে ঠিক আছে করবো, তুমি যা বলতেছো আমি তাই করবো, আমি তোমাকে সব কিতাব দিয়ে যাবো, তারপরে আমি তোমাকে কথা দিয়ে যাবো যে আমি একা কোনো কাজ করবো। তো পরের দিন হচ্ছে নানা আবার এগুলো সব নিয়ে আসার কথা কবিরাজের কাছে। তো যখন রাত্রের বেলা হচ্ছে হঠাৎ করে ফুপি একদম পাগলের মতো আচরণ করতে শুরু করে, মানে এতটাই পাতলামি সে করতে থাকে, তাকে কোনোভাবে আটকে রাখা যাচ্ছে না, তাকে কোনোভাবেই শান্ত করা যাচ্ছে না, কোনোভাবেই কোনো কিছু করতে পারছে না। না যাই করতেছে তাই হচ্ছে বিপরীত হচ্ছে। তো এই পর্যায়ে আমার আম্মুর একটা ভূমিকা আছে এখানে। আমার আম্মু হচ্ছে ছোটোবেলা থেকে আমার আম্মুর সাথে একজন জিন ছিল, যিনি আম্মুর সাথে থাকতো, আমাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে সাহায্য করতো। যে আম্মুর সাথে যে জিনটা ছিল তিনি তাদের গোত্রের একজন সর্দার ছিল। আমার আন্ডারে হচ্ছে আমার গোত্রের যত জন ছিল সবাই আমার আন্ডারে ছিল, উনি সর্দার ছিল। তো উনি আমাকে প্রায় সময় সাহায্য করতাম। তারপর হচ্ছে আমার নানার সাথে আমার পরিচিত ছিল।
তো সেদিন রাতে আমি ঘুমের মধ্যে হঠাৎ করে আমাকে ডেকে বলে যে তুই ঘুমাচ্ছিস, সে জিন আমাকে ডেকে বলে যে তুই ঘুমাচ্ছিস, ওইদিকে তোর মামা শ্বশুরের উপর তো অনেক বিপদ যাচ্ছে, তার অনেক সামনে আরও বিপদ আছে, তুই যদি এখন তাকে সাহায্য না করিস তাহলে সে এই বিপদ থেকে উদ্ধার হতে পারবে না, তারা কাপড় সম্ভব না, তার এখানে অন্য কারো সাহায্য দরকার, আর সে যাকে কথা দিয়ে আসছে সে তার কোনো উপকার করবে না, সে উল্টা তার ক্ষতি করবে। তো তুই তারা এখনই জানা খবরটা যে সে কবিরাজের কাছে না যেয়ে আমাদের আমার গ্রামের বাড়ি চাকরি। তো সেখানে একটা মাদ্রাসা আছে, বেশ নাম করা একটা মাদ্রাসা, নারায়ণপুর এলাকায় একটা মাদ্রাসা আছে, ওইটা সম্ভবত এক্লাসপুর নাম, সেটা আমার সঠিক মনে নেই, সম্ভবত নারায়ণপুরেরই কোনো একটা মাদ্রাসা। সেই মাদ্রাসার আলেমদের সাথে যোগাযোগ করতে পারে, আমাকে বলে যে তোর মামা শ্বশুরকে কল দিয়ে বল সে যেন ওই হুজুরদের সাথে যোগাযোগ করে। তো ওরা আমার সাথে সাথেই আমার নানা ভাইকে কল করে, নানা ভাইকে কল করে আমরা প্রথমে জিজ্ঞেস করে যে কী হয়েছে। তো এই কথা জিজ্ঞেস করার পরে নানা আমাকে বিস্তারিত বলে যে এরকম এরকম ঘটনা ছিল, এখন হচ্ছে এগুলো হচ্ছে। তো আমরা তখন তাকে বলে যে আপনি ওই কবিরাজের কাছে আর যাবেন না, আপনি কবিরাজকে যেই কথাই দিয়েছেন সেই কথা কখনো মানার দরকার নেই, আপনি এখনই বের হবেন, এখনই বের হয়ে আপনি নারায়ণপুর যাবেন, সে মাদ্রাসায় যাবেন। পরে নানা বলে যে সেখানে গেলে কী হবে, পরে আমরা বলতেছি সেখানে গেলে কী হবে আমি জানি না, আমাকে উনি এসে বলে গেছে যে আমি যেন আপনাকে কথা জানি, আপনি নারায়ণপুর যান, আপনি কবিরাজের কাছে যাবেন না, আর যত সাহায্যের দরকার আছে বাইরে যে আপনাকে যাওয়ার পথে যে সাহায্যগুলো দরকার আছে সেই সাহায্যগুলো সেই সবটার জন্য আপনাকে করবে, আপনি তাকে ডাকলে সে আপনাকে সাড়া দেবে। তো এই কথা বলে হচ্ছে আম্মু ফোন রেখে দেয়। তো আম্মুকে যখন সে সরটা দিন ডাকতে আসে তখন সে আম্মুকে আরও জানে যে নানা ক্রোধের বশবর্তী হয়ে হচ্ছে যেই জিনগুলোকে বন্দি করে রাখছিল, যে জিনগুলো হচ্ছে নানা ক্ষতি করতে যাচ্ছিল তাদেরকে নানা হুমকি দেয় যে তারা যদি এই কাজগুলো বন্ধ না করে তাহলে জিনদের সেই জিনদের যত বংশ আছে সব নানা ধ্বংস করে দেবে। তখন হচ্ছে জিনগুলো কয়েকজন আমার কাছে আসে, হুমকি ধুমকি দিতে আসে, তখন হচ্ছে নানা তার দুধ দিয়ে সেই জিনগুলোকে একদম জ্বালিয়ে দেয়, আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। তুমি একটা না দুইটা না প্রায় 773টা জিন আমরা আগুনে জ্বালিয়ে দেয় দুধ দিয়ে চূড়া পালন করে হচ্ছে সেই 773টা জিনকে জ্বালিয়ে দেয়। তো এর কারণে যেটা হয় তাদের আরও যে জিন জাতি ছিল, আরও জিন জাতি ছিল তারা আরও বেশি রেগে যায়, রাগের মতো হয়ে হচ্ছে নানাকে ক্ষতি করার জন্য পুরো একটা বাহিনী মনে হচ্ছে নানার পিছনে লেগে যায়। তো পরে যখন আম্মু নানাকে কল করে এগুলো বলে যে সরকার জিন আম্মুকে এগুলো বলে গেছে, নানা যেন ওই মতো কাজ করে, তখন নানা ওই সময় বের হয় ফুপিকে নিয়ে, নানুকে নিয়ে, ওনার বাকি ছেলে মেয়েদেরকে নিয়ে একটা গাড়িতে করে ওনারা রওনা হয় সেই মাদ্রাসায় যাওয়ার জন্য, হুজুরদের কাছে যাওয়ার জন্য। তো উনি যখন যাচ্ছিল গাড়িতে করে, যখন ওনারা যাচ্ছিল তখন মনে হচ্ছিল যে ওনাদের গাড়ি উড়ায় ফেলবে, মানে এত পরিমাণে বাতাস ছিল আর এত পরিমাণে গাড়ি দুলতেছিল, মনে হচ্ছিল যে এখনই হয়তো উল্টে যাবে, এখনই হয়তো ওনাদেরকে মেরে ফেলবে এরকম। তো আম্মুর সাথে থাকা জিন সর্দাররা তখন ওনাদের গাড়ি ঠিকঠাক মতো যেন পৌঁছায় গন্তব্যে সেই জন্য বাইরে থেকে সাহায্য করছিল, অনেকভাবে সাহায্য করছিল। নানাকে বলছিল যত যাই হোক গাড়ির দরজা যেন না খুলে আর হচ্ছে গাড়ির জানালা যেন না খুলে, সামনে যা কিছুই আসুক সেগুলো যেন কোনো তোয়াক্কা না করে, যত কিছু চোখে পড়ুক যা কিছুই আসুক, বা আত্মীয় স্বজনও যদি কাউকে দেখে তাহলেও যেন তারা হচ্ছে গাড়ি থেকে না নামে বা গাড়ি না থামায়, তারা যেন চলতে থাকে। তো ওইভাবে চলতে চলতে ওনারা ফজরের আগে আগে গিয়ে হচ্ছে মাদ্রাসায় পৌঁছায়। তো উনি যখন মাদ্রাসায় পৌঁছায় তখনই উনি দেখতে পাচ্ছেন মাদ্রাসার যিনি বড় হুজুর ছিলেন সেই হুজুর আগে থেকে রাস্তায় এসে দাঁড়ায় আছে, ওনাদের অপেক্ষা করছে। তো যখন গাড়ি গিয়ে মাদ্রাসার সামনে থামে হুজুর আগায় যায় জানালার গাড়ি জানালার দিকে, আগায় যাওয়ার পরে নানাকে গাড়ির ভিতরে থাকা অবস্থাতেই বলে যে আপনি
আগে আপনার কিতাবগুলো আমাকে দেন। তো নানা তার কিতাবগুলো সাথে করে নিয়ে গেছিল, বলে যে আপনি আপনার কিতাবগুলো আমাকে দেন, আর হচ্ছে আপনার মেয়েকে একটা ঘর দেখিয়ে দেয়, সেই ঘরে নিয়ে যেতে। এখন এই মাদ্রাসাতে মানে এই আলেমদের একটা নিয়ম ছিল যে তাদের সাথে কোনো মহিলা দেখা করতে পারবে না, প্লাস হচ্ছে কোনো বেনামাজি তাদের সাথে দেখা করতে পারে না। তাদের সাথে দেখা করতে হলে অবশ্যই আপনাকে নামাজি হতে হবে এবং অবশ্যই সেজন্য পুরুষ হয়। যত মহিলাই তার কাছে যাক না কেন তাকে বাইরে অপেক্ষা করতে হয়, না হলে মহিলাদের জন্য আলাদা একটা রুম আছে, সেই রুমে তারা অপেক্ষা করে, তারা সরাসরি কোনো মহিলার সাথে দেখা করে না। তো তখন উনি আমাকে একটা ঘর দেখিয়ে বলে আমার মেয়েকে পাশাপাশি হচ্ছে যতজন মহিলা আছে তারা যেন ঘরে গিয়ে অপেক্ষা করে, এর মধ্যে হচ্ছে সেই আলেম বাকি যে কাজগুলো আছে সেগুলো শেষ করবে। তো পরে যে কথা সেই কাজ, আমার নানা সহ আলেম অন্য রুমে চলে যায়, যে ঘরটাকে মহিলাদেরকে অপেক্ষা করতে বলে সেখানে ফটোখানে চলে যায়। তো আশ্চর্যজনকভাবে যখন হচ্ছে তারা মাদ্রাসার মধ্যে প্রবেশ করে তখন একদম স্বাভাবিক, তার পাগলামি সব বন্ধ হয়ে গেছে। সেই যেহেতু ওই কদিন খুব টর্চারের মধ্যে ছিল, সে খুব দুর্বল হয়ে যায়। তো তাকে কোনোভাবে ধরে নিয়ে সেই রুমের মধ্যে রাখা হয়, রাখার পর হুজুর তদবির করে সেই কিছু জিনদেরকে বন্দি করে, যারা সরকার ছিল তাদেরকে বন্দি করে, আর বাকি যে জিনগুলো ছিল তাদেরকে হচ্ছে হুকুম করে সেখান থেকে চলে যায়। যেহেতু সরকারদেরকে বন্দি করে দেবে তখন তো আর অন্য জিনদের তত সাহস হয় না কিছু করার, কিছু করবে, সেই অর্ডার তো তাদের নয়। তো সরকারদেরকে বন্দি করার পরে বাকি জিনদেরকে পাঠিয়ে দেওয়া হয়। তো এইখানে নানা যেহেতু 773 জন জিনকে পুড়িয়ে ফেলছিল, সেটার একটা ক্ষোভ ছিল। তো এর জন্য আমাকে হচ্ছে মাফ যেতে হয়, জিনদের কাছে মাফ যেতে হয়। প্লাস হচ্ছে উনি ওই মুহূর্তে ওনার কিতাবগুলো সব হুজুরকে দিয়ে দেয়, আর সেখানে হচ্ছে আমি ওয়াদা করে যে উনি কখনোই রাতের কাজ করবে না, উনি আগে পরে যত কাজ করে আসছে সেই কাজ উনি সব কিছু ছেড়ে দেবে, ওইগুলোই শেষ, তারপরে আপনি কখনো কাজ করবেন। আর এছাড়া হচ্ছে উনি যে জিনগুলোকে বন্দি করছিল সেই জিনগুলোকে বন্দি থাকবে, খারাপ জিনগুলো বন্দি থাকবে, আর ভালো জিন যারা হচ্ছে ওনার অবদ্ধ ছিল তাদেরকে আমি ছেড়ে দেবো। এরকম একটা ওয়াদা করে উনি সেখান থেকে চলে আসে, আমি কিতাবগুলো সেখানে সুস্থ দিই। তারপর আমি সুস্থ হয়ে যাই, আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে, ভালো আছি। উনি এরপরে প্রফেশনালি কোনো রাতের কাজ করে না, তবে আমাদের ফ্যামিলিতে কারো যত কিছু ঘটনা ছিল যেখানে আমাদের ভূমিকম্পিত হয়, আমার কারণে আমার আব্বা 3 থেকে 4 বার মানে ওনার উসিলায় আব্বা 3 থেকে 4 বার মৃত্যু ফিরে আসছে। খুব বাজে রকমের কারো যত করা হতো আমাদেরকে, তখন উনি হেল্প করতো। তো ওই ঘটনা আমি আপনাকে জানাবো, আশা করছি ঘটনা সিলেক্ট করার মতো আপনি দেখার মতো হবে। আর যদি কোনো জায়গা থেকে আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি আমাকে জানাবেন, আমি আপনাকে বুঝিয়ে দেবো। কোথাও যদি কথা বোঝা না যায় কোনো কারণে তাহলে আমাকে বলবেন, আমি আবার আপনাকে বলে দেবো কোথায় কী হয়েছে, কোথায় কী ঘটনা ঘটেছে, সেগুলো আমি বলে দেবো। আমার নানার বন্দি বাসায় এখনও প্রায় 1000-এর মতো জিন আছে। ওনার গ্রামের বাড়ি চাঁদপুরের, যেখানে ওনার গ্রামের বাড়ি সেখানে একটা গাছ আছে, বট গাছ আছে। সেই বট গাছে উনি কত হাজার জিন বন্দি করে রাখছে সেটা উনি নিজেও জানেন। আর ওনার পালিত যে জিনগুলো আছে সেগুলো এখনও ওনার খেদমতে আছে, পাশাপাশি ওনাদের সাহায্য করছে। ওনার আরও কিছু ঘটনা আছে, অদ্ভুত ঘটনা, যেগুলো আসলে বিশ্বাস করতে কষ্ট হয়, কিন্তু যেহেতু আমরা নিজের চোখেগুলো দেখে আসছি, ছোটোবেলা থেকে আমার এই কাজগুলো দেখে আসছি বা জানি, তো আমরা বিশ্বাস করি, আমরা নিজের চোখে দেখেছি, আমরা বিশ্বাস করি যে উনি অসম্ভব ভালো একজন রাখি ছিলেন, উনি বিজ্ঞ একজন রাখি ছিলেন। ওনার সন্তানকে বাঁচানোর জন্য আসলে উনি এসব কাজগুলো ছাড়তে বাধ্য হয়েছিলেন। তারপরে আমাদের যতবার দরকার হয়েছে উনি যতগুলো সাহায্য করেছেন। এই ছিল ঘটনা। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে মুখ করে জানাবো। ওয়েলকাম ব্যাক। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনাদেরকে আমরা কথা বলে বিরক্ত করতে চাই না, সো চলুন শুনে আসি পরে ঘটনা। আসসালামু আলাইকুম রিং ভাই এবং ভয়.নেটের সকল শ্রোতা বন্ধুরা, আমার নাম জাহেদ হাসান, বলছি বনশ্রী থেকে।
আমি একটা প্রাইভেট ফার্মের আর্কিটেক্ট হিসেবে কাজ করি। কাজের সূত্রে আমাকে প্রায় দেশের বিভিন্ন পুরাতন বিল্ডিং, হেরিটেজ সাইট পরিদর্শন করতে হয়। এই অভ্যাসটা থেকেই আমার পুরাতন বাংলো এবং জমিদার বাড়ির প্রতি অদ্ভুত একটা আকর্ষণ তৈরি হয়। কিন্তু আজ যে ঘটনাটা বলবো সেটা আমার নিজের জীবনের সাথে এমনভাবে জড়িয়ে আছে যে এরপর থেকে পুরাতন কোনো কিছুর প্রতি আমার আকর্ষণটার অনুভব হয় না। ঘটনাটা আমার স্ত্রী নাদিয়ার। এই ঘটনা শোনার পর হয়তো আপনাদেরও ছুটি কাটানোর জায়গার ব্যাপারে ধারণাটা পাল্টে যাবে। ঘটনাটি একান্তই আমাদের, তাই আমি আমার নিজের ভাষাতেই বলছি। বলছেন জায়েদ হাসান। ঘটনাটা গত বছর মানে 2024 সালের আগস্ট মাসের। আমি আর নাদিয়া প্রায় 3 বছর পর একটা লম্বা ছুটি পেয়েছিলাম। প্ল্যান করলাম সিলেটের দিকে কোথাও ঘুরতে যাব, একটু নিরিবিলি, এবং এক বন্ধুর মাঝখানে খোঁজ পেলাম সিলেটের একটা প্রত্যন্ত চা বাগানের ভেতরে একটা পুরানো ব্রিটিশ আমলের বাংলো আছে, যেটা ভাড়ায় দেওয়া হয়। বাংলোটা পৌঁছাতে আমাদের বেশ বেগ পেতে হলো। মেইন হাইওয়ে থেকে নেমে প্রায় 1.5 ঘন্টা কাঁচা রাস্তা, চারপাশে শুধু চা বাগান এবং শুনশান নীরবতা। বাংলোটা একটা ছোট টিলার উপরে, বিশাল সাদা রঙের এবং কাঠের বারান্দাওয়ালা একটা স্ট্রাকচার। দেখলেই বোঝা যায় অনেক কাল আমলে এর খুব জৌলুস ছিল। বাংলোতে তখন কেয়ারটেকার গোছে একজন লোকই ছিল, নাম মনে হয়েছিল জলিন। বয়স প্রায় 60-এর কোঠায়। লোকটি কেমন যেন বেশ গম্ভীর আর চুপচাপ। আমাদের লাগেজ ভেতরে নিয়ে যাওয়ার সময় খুব শান্ত গলায় অদ্ভুত কথা বলল। সে বলল, স্যার, আপনারা সব ঘরেই থাকতে পারবেন, শুধু একটা ঘরে যাইবেন না, সুইট নাম্বার 7, ওইটা কিন্তু তালাবদ্ধই থাকে, ওইটার দিকে ভুলেও যাইবেন না। আমরা তো অবাক, একটা বাংলোতে বেড়াতে এসে কেন ঘর বন্ধ থাকবে? আমি জিজ্ঞেস করলাম, কেন, কোনো প্রবলেম? জলিন মিয়া আমাদের দিকে না তাকিয়ে সরাসরি কেমন মাটির দিকে তাকিয়ে বলল, ওইটা মেম সাহেবের ঘর আসিল, সাহেব মারা যাওয়ার পরে মেম সাহেব ওই ঘরে মানে মহিলা গেছিল, এরপর থেকে ওই ঘরে আর কেউ থাকে না। ঘরটা ভালো না, না করলাম যায়েন না। আমি এবং নাদিয়া হাসাহাসি করলাম। ইটস এ টিপিক্যাল ঘোস্ট স্টোরি। আমরা ভাবলাম হয়তো ঘরটার অবস্থা খুবই খারাপ, তাই লোকটা আমাদের যেতে মানা করেছে। আমরা ওকে আশ্বাস দিলাম যে আমরা ওদিকে যাব না। প্রথম 2 দিন সবই ঠিকঠাক ছিল। অসাধারণ একটা পরিবেশ, সাইলেন্স এবং ঝিঝিপোকার ডাকে খুব ভালো লাগছিল। বাট প্রবলেমটা স্টার্ট হয় 3rd নাইটে। সেদিন সন্ধ্যার পর থেকে শুরু হলো ভয়াবহ ঝড় বৃষ্টি। কি বলবো, এমন ঝড় বৃষ্টি আমি জীবনেও দেখিনি। মনে হচ্ছিল পুরো বাংলোটাকে উড়িয়ে নিয়ে যাবে। রাত 10টা নাগাদ কারেন্ট চলে গেল। আইটিএস যা ছিল তাও বেশিক্ষণ টিকল না। রাত 11টা নাগাদ আমরা যে ঘরে ছিলাম সেই ঘরের ছাদ দিয়ে পানি পড়তে স্টার্ট করল। প্রথমে অল্প, তারপরে ঝর্ণার মতো। আমাদের বিছানা, জিনিসপত্র সব ভিজে একাকার। আমি জলিল মিয়াকে ডাকতে বেরোলাম। দেখি লোকটা তার ছোট ঘরটায় হ্যারিকেন জ্বালিয়ে বসে আছে, কিন্তু সে কিছুতেই তার ঘর থেকে বের হবে না। সে বলল, স্যার, যা করার সকালে করুন, এই ঝড়ের রাইতে আমি বেরোবো না। চুপচাপ শুয়ে পড়েন। আমি দেখি কি বললাম, মানে কি, আমরা থাকবো কোথায়? ছাদ চুয়ে পানি পড়ছে আর আপনি এরকম ঢং করছেন আমাদের সাথে? বেরিয়ে আসেন, জিনিসগুলো দেখে ঠিক করে দেন। জলিন মিয়া কিছুক্ষণ চুপ করে থেকে বলল, অন্য ঘরগুলো দেখেন না কেন? একটা তো মনে হয় খালি আছে, যান গিয়া শুয়ে পড়েন। আমরা অন্য ঘরগুলো দেখলাম, সবগুলোই কম বেশি স্যাঁতস্যাঁতে এবং কোনোটায় পানিও ঢুকছে। শুধু একটা ঘর বাকি ছিল, দ্যাটস সুইট নাম্বার 7। ঘরটার দরজায় পুরাতন পিতলের তালা ঝুলছিল। আমি জলিন মিয়ার কাছে চাবি চাইলাম। সে প্রথমে কিছুই দেবে না। আমি যখন বললাম, ওকে, তাহলে আমি তালাটা ভেঙে নিচ্ছি, তখন সে কাঁপতে কাঁপতে চাবিটা এনে দিল। সে শুধু বলল, স্যার, আমার দোষ দিয়েন না, আমি কিন্তু মানা করছিলাম। দরজাটা খোলার সাথে সাথেই একটা অদ্ভুত ব্যাপার ঘটল। বাহিরে তখন ঝড় বৃষ্টির তাণ্ডব, বোটকা একটা ভেজা গন্ধ, কিন্তু দরজা খোলার সাথে সাথে ভেতর থেকে তীব্র মিষ্টি গন্ধ এসে আমাদের নাকে লাগলো।
ঠিক যেন ভেজা মাটি, সাথে বেলি ফুল আর পুরাতন পারফিউম মেশানো গন্ধ। আমরা ভেতরে ঢুকলাম। আসবাবপত্র সব পুরানো ধাঁচের। একটা কুইন সাইজ বেড, একটা ওয়ার্ডরোব আর একটা বড় ড্রেসিং টেবিল। ঘরটা একদম পরিষ্কার, এক ফোঁটাও পানি ঢোকেনি। নাদিয়া বলল, যাক বাঁচা গেল, লোকটা শুধু শুধুই ভয় যাচ্ছিল। আমরা মোমবাতি জ্বালিয়ে ঘরটায় বসলাম। বাহিরে তখন ঝড় চলছে। আমি নাদিয়া ঠিক করলাম রাতটা এখানে কাটিয়ে দেব। প্রথম অস্বাভাবিক ব্যাপারটা খেয়াল করলো নাদিয়া। রাত তখন 12টা হবে। নাদিয়া ফিসফিস করে বলল, জায়েদ, ওই চেয়ারটা কি আজও ওখানেই ছিল? আমি তাকালাম। ঘরের কোনায় একটা পুরাতন রকিং চেয়ার। আমি বললাম, হ্যাঁ ওটা তো ওখানেই ছিল। ওয়াই? নাদিয়া বলল, না, ওটা একটু আগে দেয়ালের দিকে মুখ করেছিল, এখন আমাদের দিকে ঘোরানো। আমি নাদিয়ার কথায় পাত্তা দিলাম না। বললাম, আই ডোন্ট ওয়ারি, ঝড়ের বাতাসে হয়তো কোনো লেগেছে, ইটস নট এ বিগ ডিল। যদিও ঘরে কোনো জানালা ছিল না। এরপর 1 ঘন্টা আমরা দুইজনেই চুপচাপ। ঝড়ের শব্দ কমে আসছিল। হঠাৎ আমি নিজে খেয়াল করলাম আমাদের বিছানার ঠিক উল্টো দিকে যে ভারী কাঠের ওয়ার্ডরোবটা ছিল, সেটা যেন একটু নড়ে উঠল। মানে ওটা তার জায়গা থেকে প্রায় 1 ইঞ্চি টানে সরে গেল। একটা ঘষপানোর শব্দ হতো। এবার আমার বুকটা ধরাস করে উঠল। আমি নাদিয়াকে বললাম, চলো এই ঘর থেকে বের হতে হবে। আমরা যখনই উঠতে যাব, ঘরের সমস্ত মোমবাতি নিভে গেল। ঘরের ভেতরটা মুহূর্তের মধ্যে নিকষ ফেলা অন্ধকারে ডুবে গেল। আমরা ঠিক তখনই দুইজনে আবার সেই মিষ্টি গন্ধটা পেলাম। এতটাই তীব্র যে বমি আসছিল। নাদিয়া আমার হাতটা খামচে ধরল। আমি টর্চের জন্য আমার ফোনটা খুঁজতে লাগলাম। ফোনটা লাইট জ্বালানোর সাথে সাথেই যা দেখলাম সেটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। ঘরের আসবাবপত্রগুলো, ভাই, ওই ভারী খাট, ওয়ার্ডরোব, ড্রেসিং টেবিল, চেয়ার, সবকিছু যেন নিচ থেকে লড়ছে। ওগুলো ওনার ভোটরে ও পায়ে কাঁপছিল না। ওগুলো ছিল খুব ধীরে সুশৃঙ্খল ভাবে নিজেদের জায়গা বদল করছিল, যেন কেউ একজন আমাদের চোখের সামনে সম্পূর্ণ ঘরটাকে নতুন করে সাজাচ্ছে। ওই রকিং চেয়ারটা এক কোণা থেকে আরেক কোণায় চলে যাচ্ছে। ড্রেসিং টেবিলটা দেয়ান ঘেঁষে সরে যাচ্ছে। একটা ভয়াবহ ঘষানোর শব্দ, কান পাতা যাচ্ছিল না। নাদিয়া একটা চিৎকার করে উঠল। আর এই চিৎকারের সাথে সাথে এই ঘরের তাপমাত্রা হঠাৎ করে হিমাঙ্কে নিচে নেমে গেল। আমাদের নিঃশ্বাসটাও যেন জমে যাচ্ছিল। আমি নাদিয়াকে টেনে দরজার দিকে দাঁড় করিয়ে দিলাম, কিন্তু দরজার হাতলটা আমি খুঁজে পাচ্ছিলাম না। হাতলটা এতটাই ঠান্ডা হয়ে গিয়েছিল যে ধরলে মনে হলো হাতে আমার ফ্রস্ট বাইট হয়ে যাবে। আমরা ঘরে আটকা পড়ে গেলাম। আর আসবাবপত্রগুলো তখনও নড়ছে, কিন্তু এবার ওগুলো নতুন জায়গা বদল করছে না। ওগুলো আমাদের দিকে এগিয়ে আসছে। ওই ভারী ওয়ার্ডরোবটা ঘষাতে ঘষাতে ঘরের মাঝখানে চলে আসলো। রকিং চেয়ারটা আমাদের পথ আগলে দাঁড়ালো। মনে হচ্ছিল ঘরটা জীবন্ত হয়ে উঠেছে আর ওটা আমাদের বের হতে দেবে না। নাদিয়া ভয়ে কাঁপতে কাঁপতে বলল, জায়েদ, আয়নাটা দেখো। আমি ড্রেসিং টেবিলে আয়নার দিকে তাকালাম। মোমবাতি নিভে গিয়েছিল, কিন্তু ফোনের টর্চের আলোয় আমি যা দেখলাম, আয়নার ভেতরে একজন দাঁড়িয়ে। একজন মহিলা, সাদা চামড়া, পরনে পুরাতন দিনের গাউন, কিন্তু তার চেহারার জায়গায় মুখটা ছিল না। মুখের জায়গায় একটা মসৃণ চামড়ার আস্তরণ। চোখ, নাক, মুখ, কোনো কিছুর কোনো অস্তিত্ব ছিল না। আমরা যখন ওই আয়নাটার দিকে তাকিয়ে জমে গেলাম, ওই সত্তাটা, মানে মুখহীন মহিলা, আয়নার কাচের উপর তার হাতটা রাখিও আয়নার ভেতর থেকে। আর ঠিক তখনই ঘরের সমস্ত আসবাবপত্র নড়া বন্ধ হয়ে গেল। একদম পিনড্রপ সাইলেন্স। শুধু বাহিরে ঝড়ের হালকা শব্দ। আমি ভাবলাম হয়তো সব থেমে গেছে, কিন্তু নাদিয়া তখনই আমার কাছে এসে চিৎকার করে বলল, জায়েদ, তোমার পেছনে। আমি বললাম, ওই মুখহীন মহিলাটা, শিয়া আয়নায় ছিল না। শিয়া আমাদের দিকে পেছনে 1 ফুট দূরে দাঁড়িয়েছিল। সে কিভাবে আয়না থেকে বের হলো আমি জানি না। তার শরীরটা থেকে একটা তীব্র মিষ্টি পচা মাটির গন্ধ বেরিয়ে আসছিল। সে তার হাতটা বাড়ালো আমার দিকে। তার আঙুলগুলো ছিল অস্বাভাবিক লম্বা শুকনো। আমি ভয় জমে গিয়েছিলাম, নড়তে পারছিলাম না। নাদিয়া তখন একটা কাজ করলো, যা না করলে আমি হয়তো বা বাঁচতাম না। সে তার হাতে থাকা মোবাইল ফোনটা নিয়ে সজোরে ওই সত্তাটার মুখে, মানে ওই মসৃণ চামড়ার উপরে আঘাত করলো। একটা জোরে চিৎকার ভেসে এলো,
রেইন ভাই, সেই চিৎকার কোনো মানুষের ছিল না, ওটা ছিল শত শত আসবাবপত্র ভাঙার মতো একটা কর্কশ ক্যাচ ক্যাচ শব্দ। ওই সত্তাটা যন্ত্রণায় কুচকে গেল, আর সেই সুযোগে আমি এবং নাদিয়া দরজার দিকে লাফ দিলাম। এবার হাতটা ঠান্ডা ছিল না, আমরা এক ঝটকায় দরজা খুলে বাংলোর বারান্দায় এসে পড়লাম। আমরা সেই রাতে আর বাংলোতে ঢুকিনি, ওই বাড়ির মধ্যেই বাংলোর বারান্দায় বসে রাত কাটিয়ে দিলাম, ভয়ে ঠান্ডায় কাঁপতে কাঁপতে। সকালে যখন আলো ফুটল, জোরেন মেয়ে তার ঘর থেকে বের হতো, সে আমাদের ওই অবস্থাতে দেখে অবাক হলো না, সে শুধু বলল, আপনার কথা তো আগে মানা করছিলাম, কেন গেলেন? আমরা শীতলই সেখান থেকে চলে আসি। আসার আগে আমি শুধু একটা জিনিস দেখার জন্য ওই 7 নম্বর সুইকে ওকে দিয়েছিলাম। ঘরটা ঠিক আগের মতোই ছিল, আসবাবপত্র সব যার যার জায়গায়, যারা কাউরাতে কিচ্ছু হয়নি, শুধু একটা জিনিস ছাড়া। নাদিয়ার মোবাইল ফোনটা, যেটা দিয়ে সে সপ্তাহ থেকে আঘাত করেছিল, সেটা ঘরের মাঝখানে মেঝেতে পড়েছিল, কিন্তু ওটার কোনো ফোনই ছিল না। ওটা দুমড়ে মুচড়ে একটা কাঠের টুকরো হয়ে গিয়েছিল, যেন ফোনটা কখনো প্লাস্টিকের বা মেটালের ছিলই না। ওটা ঘরের একটা আসবাবপত্রের অংশ হয়ে গিয়েছিল যেন। পরে আমি জলিলিবার কাছ থেকে শুনেছিলাম, ওই বাংলোতে যে মিম সাহেব ছিলেন, উনি নাকি ঘর সাজাতে খুব পছন্দ করতেন। ওনার আসবাবপত্রের প্রতি ছিল অদ্ভুত এক বাতিক। উনি মারা যাওয়ার পর ওনার আত্মাটা নাকি ওই ঘরের আসবাবপত্রের মধ্যেই থেকে যায়। ওই ঘরটা, ওই আসবাবপত্রগুলো হলো ওনার শরীর। আমরা সেই রাতে ওনার ঘরে নয়, ওনার শরীরে আশ্রয় নিয়েছিলাম। এই বলে জায়েদ ঘটনা শেষ করলেন। রেম ভাই, এই ঘটনা আমি যেদিন প্রত্যক্ষ করলাম, সেদিন অনেক ট্রমাটাইজ ছিলাম। যাই হোক, আর কিছু বলবো না আজকে। আমি জায়েদ বনশ্রী থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জায়েদ হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ঘটনার জন্য। অ্যান্ড ওয়েলকাম ব্যাক ডিয়ার লিসেনার্স। আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি ভয়.net ইউটিউব চ্যানেলে। এই ছিল আমাদের আজকের আয়োজন আপনাদের জন্য, এবং আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন, আর যদি খারাপ লেগে থাকে সেটাও আমাদেরকে বলতে পারেন, এবং এটাও বলতে পারেন যে আমরা কিভাবে আমাদেরকে আরো বেশি ইমপ্রুভমেন্টের দিকে নিয়ে যেতে পারি। আমাদের আজকের 111তম এপিসোড আমরা এখানেই শেষ করব। তবে বলে দিতে চাই যাবার আগে যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, এবং অবশ্যই নোটিফিকেশন বাটনটাকে হিট করবেন, বিকজ ইফ ইউ ডোন্ট হিট ইট আপনি আসলে কোনো নোটিফিকেশন পাবেন না। সো সাবস্ক্রাইব করে আসলে কোনো লাভ হবে না তেমন বেশি একটা। সো আশা করবো আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি চান আমাদেরকে ঘটনা পাঠাবেন, তাহলে আমাদের ঘটনা পাঠানোর ঠিকানা একটু নোট করে রাখবেন, which is bhoy.net@gmail.com, just spelling BHOYTOTNET@gmail.com. আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/BHOYDOTNET। আমরা আজকে বিদায় নিব আপনাদের কাছ থেকে। তবে যাবার আগে অবশ্যই বলবো যে অবশ্যই আমাদের শোটাকে শুনবেন, এবং নতুন শোগুলো অবশ্যই উড়িয়ে দেবেন না। Listen to our stories and tune in bhoy.net forever. I am your host, Archie Rain, signing off. Assalamu alaikum.